اقرأ باسم ربك الذي خلق পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করেছেন। আসসালামু আলাইকুম। ইকরা একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার অথবা ইমরান ভাইয়া, তোমরা যেই নামে আমাকে চেনো, আজকে তোমাদের সকলের সামনে একটি চমৎকার আইসিটির স্পেশাল ক্লাস উপহার নিয়ে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আমাদের এই ইকরা প্ল্যাটফর্মের আজকে হচ্ছে আইসিটি সংখ্যা পদ্ধতির চমৎকার 2 নাম্বার স্পেশাল গিফট ক্লাস। আমরা আমাদের ফার্স্ট লেকচারে, গত সপ্তাহের ফার্স্ট লেকচারে 1 মে 2026 আমাদের ইকরা প্ল্যাটফর্মের ফার্স্ট ক্লাসটা শুরু করি, তোমাদের নিয়েই স্বপ্ন দেখা শুরু করি। আমরা সেই ক্লাসে অনেক আলোচনা করেছি আমাদের ইকরা প্ল্যাটফর্ম নিয়ে, এবং এই যে প্রতি সপ্তাহে তোমাদের জন্য একটা চমকপ্রদ ক্লাস এবং সবচেয়ে ইউনিক একটা ক্লাস, এত সুন্দর করে সারা সপ্তাহে নোট করে সাজিয়ে গুছিয়ে ক্লাস নেওয়ার চেষ্টা যে করা, সেই বিষয় নিয়ে বলা হয়েছিল। এবং পুরো এক সপ্তাহের একটা যত্নের নোট করে প্রতি শুক্রবারই এই স্পেশাল উপহারটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, ইনশাআল্লাহ সামনে আরও চেষ্টা করব। তো সেই প্রেক্ষিতে আজকে আমরা আইসিটির সংখ্যা পদ্ধতির পরবর্তী যে 2 নাম্বার লেকচার, সেখান থেকেই আমরা আলোচনা শুরু করতেছি। আমরা গত ক্লাসে আমাদের ক্যালকুলেটর হ্যাক্স শিখছিলাম। ক্যালকুলেটরের মধ্যে বাইনারি, অক্টাল, ডেসিমেল এগুলো কিভাবে আমাদের সলভ করতে হয় সেগুলো আমরা দেখেছিলাম। তো আজকে আমরা মূলত আমাদের বেসিক যে অংশটা আছে সেখান থেকে শুরু করব। অর্থাৎ আজকে আমরা আমাদের মূল বইয়ের যে মেন পার্ট আছে সেগুলো থেকে আমরা যাব। আমরা গত ক্লাসে যে টপিক আলোচনা করেছিলাম সেই টপিক ছিল কিছু সংজ্ঞা ছিল, এবং আমাদের সংখ্যা পদ্ধতির যে রূপান্তর ছিল 12টা অঙ্ক, সেই 12টা অঙ্কের ফ্লো চার্ট ছিল, এবং লাস্ট অংশে ক্যালকুলেটর হ্যাক্স ছিল। আজকে আমরা আমাদের এই যে আইসিটির পরবর্তী যে টপিক, সেই টপিকটা আলোচনা শুরু করব। আর এটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ টপিকটার নাম হচ্ছে রেডিক্স পয়েন্ট, যার বাংলা নাম হচ্ছে দশমিক বিন্দু। এই যে কনসেপ্টটা রয়েছে, এই কনসেপ্টটা আমাদের সিকিউতেও আসে খননের জন্য মূলত, আর এমসিকিউতে মূলত এটা বেশি আসে। তারপরও আমাদের সিকিউ এমসিকিউ মিলিয়ে যেহেতু টপিকটা আসছে, এই জন্য আমরা এই আমাদের স্পেশাল যে গিফট ক্লাস সেখানে আমরা রেখেছি। তো চলো আমরা শুরু করি। তো আমাদের স্লাইডের যে নোট, সেটা আমাদের দেখতে পাচ্ছি রেডিক্স পয়েন্ট বা দশমিক বিন্দু। পরীক্ষাতে রেডিক্স পয়েন্ট কাকে বলে সংজ্ঞাটা আসে। যার যে বই আছে, আমি তোমাদের বলছিলাম আমরা সবাই মাহবুবুর রহমান স্যারের বইটাই ফলো করি মূলত, তবে যেই লেখকে তুমি বই ফলো করো না কেন, প্রত্যেকের বইতেই রেডিক্স পয়েন্টের সংজ্ঞাটা লেখা আছে। পরীক্ষা এটা আসে, রেডিক্স পয়েন্ট কাকে বলে কনকের জন্য চলে আসে। এটা ভালো করে বই থেকে মুখস্থ করে নিবা। যদি বই থেকে মুখস্থ করতে কোনো কঠিন হয় বা কঠিন লাগে, তাহলে তোমরা গাইড থেকে বা টেস্ট পেপার থেকে বা সাপ্লিমেন্ট থেকে, যেখান থেকে তোমার ইজি হয় সেখান থেকে মুখস্থ করে ফেলবা। সবাইকে আমার কথাটা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাইও, একটু রেসপন্স করো। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা আমাদের মূলত যে অংশটার দিকে আমরা ফোকাস করব, সেই অংশটা হচ্ছে আমাদের মেইন পার্ট। আমরা একটু দেখি, হ্যাঁ? আচ্ছা, একটু খেয়াল রেখো, একটু ফোকাস করতে পারে। আমি বুঝা পড়াবো, জাস্ট মনোযোগ দিও। আচ্ছা, একটু স্পিকার অফ রাখতে হবে, একটু স্পিকার অফ রাখো। স্পিকারটা সবাই একটু অফ রাখবেন প্লিজ, স্পিকার চাপ দিয়ে রাখবেন যাতে আমাদের ক্লাস করতে ইজি হয়। থ্যাংক ইউ সো মাচ, খুশি হলাম আপনারা জয়েন করছেন। আর বিশেষ করে এই ব্যাচে বা এখনকার যে ক্লাসরুম, সেই ক্লাসরুমে এইচএসসি 26 আর 27 তোমরা জয়েন করছো। আর আমি অনেকটা অপেক্ষা আছি 26 ব্যাচের জন্য। তোমরা একটু কষ্ট করে তোমাদের এই স্বপ্নের প্ল্যাটফর্মে ক্লাসগুলো নিয়মিত করার চেষ্টা করো। আর মাত্র কয়েকটা দিনের পরেই তোমাদের কিন্তু এইচএসসি এক্সাম শুরু। 27 ব্যাচের শিক্ষার্থীরা যারা আছেন, আপনাদের নিয়ে মূলত এই স্পেশাল প্ল্যাটফর্মে অগ্রযাত্রা। আপনাদের জন্য সামনে স্পেশাল প্রোগ্রাম আরও আসতেছে। 26 ব্যাচের প্রায় শেষের কয়েকটা মুহূর্ত আছে এই প্ল্যাটফর্মে। তারপর 26 ব্যাচের স্টুডেন্টরা একটু কেয়ারফুল থাকো, নিয়মিত ক্লাসগুলো করো। আমি আশা করি শেষ পর্যন্ত তোমাদের নিয়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি। আমাদের এই যে রেডিক্স পয়েন্ট, এটা সংজ্ঞা আমরা বই থেকে পড়ে নেব। রেডিক্স পয়েন্ট হচ্ছে দশমিক বিন্দু। আমি যদি সংজ্ঞাটা তোমাদের বলি, যেই বিন্দুটি পূর্ণ অংশ এবং ভগ্নাংশকে আলাদা করে, সেই বিন্দুটাকেই বলা হয় রেডিক্স পয়েন্ট। সংক্ষেপে বলে দিলাম। এখন এই রেডিক্স পয়েন্ট আমাদের মূলত 4 রকমভাবেই আসে। ডেসিমেলের জন্য রেডিক্স পয়েন্ট আলাদা থাকে, বাইনারির জন্য আলাদা থাকে, অক্টালের জন্য আলাদা থাকে, হেক্সার জন্য আলাদা থাকে। মানে প্রত্যেকটা পার্টের জন্য রেডিক্স পয়েন্ট আলাদা আলাদা থাকে। এখন আমরা শিখব ডেসিমেল রেডিক্স পয়েন্ট বা ডেসিমেল বিন্দু, বা এটাকে বলা হয় দশমিক বিন্দু।
এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। তোমরা স্ক্রিনের সামনে সবাই একটা উদাহরণ দেখতে পাচ্ছ, খুবই সুন্দরভাবে আশা করি দেখা যাচ্ছে। আশা করি সবার এখানে দেখা যাওয়ার কথা। সবাই কি এটা স্ক্রিনটা ক্লিয়ার দেখতে পাচ্ছ? এটা আমাকে জানাও, স্পষ্ট দেখা যাচ্ছে সবার এখানে? আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, এবার একটা বিষয় খেয়াল করো। আমাদের একটা উদাহরণ লেখা আছে যে 4768.153, এটা একটা দশমিক চিহ্নযুক্ত সংখ্যা। আমাদের মূল কনসার্ন হচ্ছে আমাদের একটা অঙ্ক বুঝতে হবে, অঙ্কটা দেখে আমাদের চিনতে হবে অঙ্কটা আসলে কীরকম সংখ্যা। এই অঙ্কটা কি আমাদের পূর্ণ সংখ্যা নাকি দশমিক চিহ্নযুক্ত সংখ্যা? আমরা সবাই দেখতে পাচ্ছি এইখানে এই যে ফোঁটাটা আছে, কালো ফোঁটা, এই ফোঁটাটার নাম কি? দশমিক ফোঁটা। তো এই ফোঁটাযুক্ত যে কোনো সংখ্যাকে বলা হয় দশমিক চিহ্নযুক্ত সংখ্যা। আর আমাদের প্রতিটা দশমিক চিহ্নযুক্ত সংখ্যার মধ্যেই এই রেডিক্স পয়েন্টটা লুকায়িত। আসলে রেডিক্স পয়েন্টটা বলতে মূলত এই দশমিক চিহ্নটাকেই বোঝানো হয়। তবে আমাদের এক একটা সংখ্যা পদ্ধতির কেজে এর নাম ভিন্ন রকম হয়। যেমন আমরা পড়তেছি ডেসিমেল বিন্দু বা দশমিক বিন্দু, অর্থাৎ ডেসিমেলের একটা অঙ্ক দেওয়া থাকলে সেই দশমিকটাকে বলা হবে ডেসিমেল রেডিক্স পয়েন্ট। এখন একটা বিষয় তোমরা খেয়াল করো, আমরা এই যে উদাহরণটা দেখতে পাচ্ছি যে 4768.153 10, এই 10 মানে হচ্ছে বেস। আমরা কিন্তু গত ক্লাসে পড়েছিলাম সংখ্যা পদ্ধতির যে কোনো একটা সংখ্যা প্রকাশ করার জন্য বেস লিখতে হয়। বেস 10, 2, 8, 16 থাকে। তো এইখানে 10 থাকা এর অর্থ হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে একটা ডেসিমেল নাম্বার, আর এইখানে দশমিক থাকার অর্থ হচ্ছে এটা হচ্ছে দশমিক চিহ্নযুক্ত একটা ডেসিমেল নাম্বার। এখন এটাকে যদি বিশ্লেষণ করি এটা পাওয়া যায়। দেখো বিশ্লেষণ করলাম, একটু ফাঁকা হয়ে লিখতেছি 4768.153। এখন একটা বিষয় খেয়াল রাখবা, এই যে আমাদের দশমিক না, এই দশমিকটার নামই হচ্ছে আমাদের এই অঙ্কের জন্য ডেসিমেল বিন্দু। জাস্ট খেয়াল রাখবা, আমাদের এই দশমিক যেটা, এই দশমিকটার নামই হচ্ছে এই অঙ্কের জন্য ডেসিমেল বিন্দু। আমাদের মূল কনসার্ন কি? রেডিক্স পয়েন্ট খুঁজে বের করা। রেডিক্স পয়েন্ট মানে কি? দশমিক চিহ্নটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। আর আমরা পড়তেছি ডেসিমেলের রেডিক্স পয়েন্ট বা দশমিকের রেডিক্স পয়েন্ট। এখন দশমিকের রেডিক্স পয়েন্ট কোনটা? দশমিকের অঙ্কের মধ্যে যেই পয়েন্টটা থাকে, যেই দশমিক চিহ্ন থাকে, সেই দশমিক চিহ্নটাকেই বলা হয় ডেসিমেল রেডিক্স পয়েন্ট বা ডেসিমেল বিন্দু। সবাইকে এখন ব্যাখ্যাটা বুঝতে পেরেছো যা যা বললাম? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, তো ক্লাসে মোটামুটি আসছো অনেকে? ওকে, থ্যাংক ইউ। কথা, কুলসুম, তারপর আফিফা মেবি সায়েন্সের আফিফ হতে পারো, আফিফা, আয়াত, আফিফা 2 জন। হ্যাঁ, আফিফা তোমার একজন মিতা পাওয়া গেছে। আফিফা তো আমাদের এইচএসসি 27 ব্যাচের, উত্তরিত 27 ব্যাচের একবারে ফার্স্ট থেকেই ক্লাসগুলো করতাম। তা আফিফা, আয়াত হচ্ছে আরেকটা স্টুডেন্ট, ও সায়েন্সের মাদ্রাসা পড়ে, আর আফিফা তো হোলি কোর্স কলেজে পড়ো। আচ্ছা, এরপরে লাকি আমাদের ক্লাসে এখানে জয়েন করছো, তোমার নামটা আবার চেঞ্জ হয়ে গেছে, আমি একটু নামটা আবার লিখে দিচ্ছি। আমাদের সামনে একটু স্পেশাল চমক আছে, তোমরা একটু ধৈর্য ধারণ করে থাইকো। হ্যাঁ, যদিও কিছু কিছু জিনিস তোমরা জানো, তারপর শিখতে পারবা। থ্যাংক ইউ সো মাচ। এই মুহূর্তে 17 জন, আমি খুশি হলাম। প্রতিটা শুক্রবার তোমাদের এই ক্লাসটা কিন্তু গিফট দেওয়া হচ্ছে, প্রতিটা শুক্রবার। আমি জাস্ট একবারে ডাইরেক্ট বলতেছি, এই ক্লাস করতে কোনো রকম টাকা পয়সার কোনো প্রয়োজন নাই। জাস্ট তোমরা জুম অ্যাপটা ইনস্টল করে ক্লাসটা করবা। প্রতি শুক্রবারে যে স্পেশাল ক্লাস হচ্ছে তোমাদের জন্য, এত ঝিকিমিকি নোট, লাল কালি, তারপর হচ্ছে নীল কালি, তারপর হচ্ছে কালো কালি, যে কালি হোক, এত কষ্ট করে যে সারা সপ্তাহ ব্যাপী তোমাদের জন্য নোটটা করতেছি। এই ক্লাস করতে কোনো টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, জাস্ট তোমরা জুম অ্যাপ ইনস্টল করবা আর নিয়মিত ক্লাসটা করবা, প্রতি শুক্রবার যে স্পেশাল ক্লাসটা হয়। আশা করি তোমরা ব্যাপারটা বুঝছো। তো এই কথাটা তো অনেকটা খুশির কথা সবার জন্য, কারণ এই ক্লাসগুলো মূলত টাকা পয়সার ব্যাপারটার জন্যই তো আমরা অনেকে ভালো ভালো শিখতে পারি না। তো সেই জিনিসটা চিন্তা করে আমি তোমাদের জন্য গিফট হিসাবে ক্লাসগুলো নিচ্ছি। যদিও এই ক্লাসগুলো হচ্ছে প্রিমিয়াম কোর্সের মতোই, প্রিমিয়াম কোর্সের কোয়ালিটির মতোই ক্লাস, জাস্ট তোমরা দেখলে বুঝতে পারবা। আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা ফলো করো, যারা যারা রেকর্ড ক্লাস দেখতেছো তোমাদেরও বলতেছি ক্লাসটা রেকর্ড না দেখে সরাসরি জুমে করার চেষ্টা করো। জুমে করলেই মনে হবে আমি তোমাকে বাসায় এসে পড়াচ্ছি। আর এত সুন্দর করে জুমে হাতে কলমে ধরিয়ে পড়া যায়, যেটা অন্য কোনোভাবে পড়ানো সম্ভব না অনলাইনে থেকে। জুম অ্যাপেই সুন্দরভাবে সম্ভব। এই জন্য যারা রেকর্ড দেখে পড়তেছেন আপনাদের বলতেছি, ক্লাস করতে শুধু জুম অ্যাপটাই যেহেতু লাগতেছে, আর কিছু লাগবে না। এই জন্য কষ্ট করে দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর আর জুম অ্যাপের মাধ্যমে ক্লাস করার নিয়ম শিখে নেবেন, আর প্রতি শুক্রবারে এই স্পেশাল ক্লাসটা জয়েন করবেন। তো এই কথাটা বলি, সবাই সবার ফ্রেন্ডদেরকে এই ক্লাসটা দিয়ে দিবা, সবাইকে ক্লাস করতে বলবা। আজকে মাশাআল্লাহ জয়েন করছো অনেক, প্রায় 19 জন। আলহামদুলিল্লাহ, খুশি হলাম।
আমার স্বপ্নটা সার্থক হচ্ছে। যখন বাচ্চারা ক্লাস করে বেশি তখন মনে স্বপ্ন সার্থক হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। এবার আমরা পড়ালেখা আসি। এইখানের মধ্যে আমাদের এই যে সংখ্যাগুলো লেখা আছে না, এই সংখ্যাগুলোর কিছু পরিচয় আছে। যেমন আমরা যদি বলি এটা হচ্ছে একক, দশক, শতক, হাজার। তোমরা কি এগুলো পড়ছো না ছোটবেলায়? আমরা যখন একটা পূর্ণ সংখ্যা দেখতাম তখন কি বলতাম? প্রথমটা একক, পরেরটা দশক, পরেরটা শতক, পরেরটা হাজার, এরকম বলতাম না? তোমাদের কি মনে পড়ে কথাগুলো? একটু আমাকে জানাও তো। একক, দশক, শতক, হাজার এগুলো পড়তাম না আমরা? হ্যাঁ হ্যাঁ, এগুলো আমরা পড়তাম। তা আসলে এই যে মাথার উপর যে দেখতে পাচ্ছ না, এগুলোই হচ্ছে একক, দশক, শতক, হাজার। এগুলো আইসিটির ভাষায়। যেমন 8 হচ্ছে একক, তো আমাদের এই 8-এর অবস্থান হচ্ছে 10⁻0, অর্থাৎ 10⁻0 মানে হচ্ছে 1। 1 দিয়ে 8 গুণ করলে কি পাওয়া যায়? 8ই পাওয়া যায়। আসলে এই যে একক, দশক, শতক, হাজার যে আমরা বলছি, এগুলো আমাদের সেই ছোট্টবেলার পড়ালেখা, কিন্তু আইসিটিতে এগুলোকে বলা হয় এই যে বেজের পাওয়ার হিসাবে। বেজের পাওয়ার হিসাবে এগুলোকে বলতে হয়। যেহেতু এই অঙ্কটা ডেসিমেল অঙ্ক, এই জন্য প্রত্যেকটা সংখ্যারই 10 বেজ আকারে এর একক, দশক, শতক, হাজার অবস্থানগুলো ডিপেন্ড করতে হয় বা বলতে হয়। তো মনে রাখবেন, দশমিকের বাম পাশটা হবে পজিটিভ পাওয়ারযুক্ত, আর দশমিকের ডান পাশটা হবে নেগেটিভ পাওয়ারযুক্ত। আর আমাদের যেহেতু এটা হচ্ছে একক, একক বলতে বোঝায় মান হচ্ছে 1। তো 10-এর উপরে পাওয়ার যদি 0 দিই তাহলে সেই মানটা 1 হয়, আর 1-এর লগে 8 গুণ করলে তো 8ই হবে, তার মানে এখানে 8ই বোঝাচ্ছে। এরপরে এখানে 6, এই 6টা হচ্ছে আমাদের 60 বোঝায়, দশক। 60 মানে কি? 10, হ্যাঁ 10 ইন্টু আমাদের 6 গুণ করলে 60 হয়। তো 6-এর অবস্থান হচ্ছে কি? এর সাথে 10 থাকবে, 10 ভিত্তিক। তো এখানে 10-এর উপরে পাওয়ার 1 করলে কত আসবে? 10 আর 6 গুণ করলে 60 আসবে। আবার একই রকমভাবে 7-এর অবস্থান হচ্ছে শতক, মানে 700। তো 7-এর অবস্থান হচ্ছে 100, 7-এর লগে 100 গুণ হবে। তো এই জন্য 7-এর উপরে 10 স্কোয়ার, স্কোয়ার মানে 100, আর 7 গুণ করলে হচ্ছে 700। আর 4 হচ্ছে কি? হাজার। এই যে 4-এর অবস্থান হচ্ছে কি? হাজার। একক, দশক, শতক, হাজার, হাজার। এর মানে হচ্ছে 4-এর লগে 1000 গুণ হবে, তাহলে 4 অবস্থান কি আসবে? হাজারে আসবে। তাহলে 4 উপরে 10⁻³ মানে হাজার। এই হচ্ছে এর অবস্থানটা। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 22 জন উপস্থিত। প্রথম আমাদের স্পেশাল গিফট ক্লাসে, হ্যাঁ এই পর্যন্ত 23 জন, মাশাআল্লাহ খুশি হলাম। প্রথম গিফট ক্লাসে আমাদের 20 জনের হয় নাই, কাছাকাছি ছিল। আজকে মাশাআল্লাহ 20 ক্রস করছে। আশা করি নেক্সট উইকে আশা করি যাতে 30 ক্রস করে ইনশাআল্লাহ। আস্তে আস্তে যাতে আমাদের ব্যাচের স্টুডেন্টগুলো আস্তে আস্তে বাড়ে। যেহেতু এখানে বিনা পারিশ্রমিকে বা তোমরা সম্পূর্ণরূপে অ্যামাউন্ট ছাড়া এটা ক্লাস উপভোগ করতে পারতেছো, তো এখানে ক্লাস করতে আশা করা যায় কোনো কিপটামি হওয়ার কথা না যে ক্লাসটা করবো না। ক্লাসটা তো উন্মুক্ত, এই উন্মুক্ত ক্লাস করে লাভ আছে? মানুষ কোর্সের প্রিমিয়াম ক্লাস করে অনেক কষ্ট করে, উন্মুক্ত ক্লাস করে কী লাভ? কী হাবিজাবি শেখাবে? জাস্ট তোমরা একটু চিন্তা করে দেখবা, এই ক্লাস যদি হাবিজাবি শেখানো হইতো তাহলে এই এত কষ্ট করে বাচ্চারা এত আগ্রহ নিয়ে 1 সপ্তাহের জন্য ওয়েট করতো না, এত সুন্দর করে ক্লাস করার জন্য আসতো না। ওয়ালাইকুম সালাম, জয়েন করছো, খুশি হলাম। এবার দেখো তো তোমরা ব্যাপারটা আশা করি বুঝতে পারছো। দশমিকের আগে সবগুলোরই আমাদের 10 বেস লিখে দিবা, সবগুলো 10 বেস লিখে দিবা। তার দশমিকের আগেরটা দিয়ে শুরু হবে 0, তারপর 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে চলবে। আর দশমিকের পরে হবে -1 দিয়ে শুরু, -1, -2, -3, -4, -5 এরকমভাবে চলবে। এইভাবে আমাদের প্রতিটা বিন্দুর যে অবস্থান, সে অবস্থান 10 বেজে থাকবে, 10 ভিত্তিকে থাকবে। জাস্ট এই অবস্থাটা খেয়াল রাখবা তাহলেই হবে। এখানে তেমন এমসিকিউর জন্য লাগবে, জাস্ট বুঝতে হবে তাহলেই হবে। ওকে, যারা SMS দিচ্ছেন প্লিজ SMS দিয়েন না, জাস্ট আমি তোমাদের বুঝাচ্ছি। SMS দেওয়ার প্রয়োজন নেই কোনো, জাস্ট একটু দেখেন তেলেই হবে। সবাইকে বলতেছি, ওভারঅল এতটুকু যে আলোচনা করছি, এখানে কার কোনো জায়গায় প্রশ্ন আছে থাকলে বলতে পারেন, আদারওয়াইজ আমরা এখন মেইন অংশে যাব। সবাই কি বুঝতে পারছেন সম্পূর্ণটা? না স্যার, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, বুঝছি। আচ্ছা, ক্লাসে বাকিরা যারা আছো তোমরা শুনতেছো, যদি সমস্যা থাকে আমাকে বলো। এবার আসবা এই যে কাহিনীটা, আমরা এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট কাহিনী হচ্ছে এটা, MSD আর LSD। MCQতে কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট। MSD হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, এটার পুনরূপ মুখস্থ করতে হবে, কনাও আসে। LSD হচ্ছে সংক্ষিপ্ত ফর্ম, এটার পুনরূপ মুখস্থ করতে হবে, এটা সংক্ষিপ্ত দেওয়া আছে, পুনরূপটা আসে। এখন এই MSDর সংক্ষিপ্ত রূপটা কি কেউ বলতে পারবা? অনেকেই জানার কথা, বলো তো একজন। MSD, আচ্ছা যার দেখা যাচ্ছে না, নেট সমস্যা হতে পারে, তার দিকে একটু কষ্ট করে দেখতে হবে বা লিখে জয়েন করো।
হ্যাঁ আলিফ, তোমার দেখতে সমস্যা হলে লিঙ্কের দিয়ে জয়েন করো। লেফট সিগনিফিক্যান্ট ডিজিট আর মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। ভেরি গুড, চমৎকার, থ্যাংক ইউ সো মাচ। একজন তো দিয়েছো আফিফা, আয়াত এবং লাকি বলেছো এম হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, এলএসডি হচ্ছে লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এই হচ্ছে সংক্ষিপ্ত থেকে পরিপূর্ণ নাম। এটা ভালো করে মুখস্থ করবেন, কর্নংয়ে আসে, এমসিকিউ তো আসে, ডাইরেক্ট চলে আসে এমএসডি এলএসডি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এখানে কিন্তু ভুল করবেন না। হ্যাঁ, এম হচ্ছে মোস্ট, বানান ভুল করবেন না। এস এ সিগনিফিক্যান্ট, SIGNIFICANT, সিগনিফিক্যান্ট। ডিতে ডিজিট, DIGIT। তো এগুলো লিখতে গেলে কিন্তু ভুল হয়, ভুল হলে কিন্তু নাম্বার পাবেন না, 1 নাম্বার কাটা, খেয়াল রাখবেন, ভুল করা যাবে না। LSD লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, LEAST লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, জাস্ট পুরো খেয়াল করবেন। এখন একটা বিষয় আপনাদের বুঝাই, MSD মানে কি, LSD মানে কি। MSDর মানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা, আর LSDর মানে হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ, লেস ইম্পর্টেন্ট সংখ্যা। এখন একটা বিষয় তোমাদেরকে আমি বলি, খুবই ক্লিয়ারলি বুঝতে পারবা। আচ্ছা তোমরা বলো, 1 বড় না 10 বড় না 100 বড় নাকি 1000 বড়, কোনটা বড়? কোনটা বড়, সবচেয়ে বড় কোনটা? 1000 বড়। ভেরি গুড। এই জায়গার মধ্যে এই যে সংখ্যাগুলো আছে 4টা, এর মধ্যে সবচেয়ে বড় পজিশনে কে আছে? সবচেয়ে বড় পজিশনে আছে কিন্তু 4। সবচেয়ে বড় পজিশনে কি আছে? 4। তার মানে এই সংখ্যাটার গুরুত্ব সবচেয়ে বেশি। এই জন্য আমাদের দশমিক বিন্দুর সর্ববাম দিকে, আমি আবারও বললাম, দশমিক বিন্দুর সর্ববাম দিকে যে সংখ্যা থাকে তার নাম হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা। একে বলা হয় MSD, মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। এবার বুঝতে পারছেন কেন এটার নাম মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট? কারণ আমাদের দশমিক বিন্দুর বাম দিকে সর্ববামে যে থাকবে তার গুরুত্ব সবচেয়ে বেশি এবং তার মান সবচেয়ে বেশি, এই জন্য তাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ সংখ্যা, MSD। ক্লাসে বাকিরা কথাটা কি ক্লিয়ার বুঝতে পারছেন? ব্যাখ্যা যা দিলাম। জি স্যার। আচ্ছা, আর দশমিক বিন্দুর একেবারে ডান দিকে যে থাকবে তার গুরুত্ব সবচাইতে কম। দশমিক বিন্দুর একবারে ডান দিকে যে থাকবে তার গুরুত্ব সবচাইতে কম, এই জন্য তার নাম হচ্ছে LSD, লেস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, সবচেয়ে কম গুরুত্বপূর্ণ সংখ্যা। এইটা খেয়াল রাখবা। জাস্ট দশমিকের সর্ববামেরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর দশমিকের সবচাইতে ডানেরটা সবচেয়ে কম গুরুত্বপূর্ণ। কোনটা MSD আর কোনটা LSD, এই হচ্ছে মূল বিষয়। এই হচ্ছে আমাদের প্রথম যে অংশটা, ডেসিমেল বা দশমিক বিন্দু। ডেসিমেল হচ্ছে ইংলিশ নাম, আর দশমিক হচ্ছে বাংলা নাম, আর বিন্দু মানে হচ্ছে কি পয়েন্ট, রেডিক্স পয়েন্ট যেটাকে বলি আমরা। তো ডেসিমেল বিন্দু বা দশমিক বিন্দু বললেই হচ্ছে এই বিন্দুটা। আর এগুলোর তো অবস্থা আমরা জানলাম, MSD LSD, আর প্রতিটা হচ্ছে আমাদের 10 বেজের এর অবস্থার পরিচয়। আশা করি এখানে কারো কোনো বুঝতে সমস্যা নাই। যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা থাকে আমাকে জানাতে পারেন। ক্লাসে 26 ব্যাচ 27 ব্যাচ আছেন, কারো কোনো জায়গায় কি কোনো অংশে বুঝতে কোনো প্রবলেম আছে বা কোনো প্রশ্ন আছে কি? এনিওয়ান, কে কিছু প্রশ্ন করবেন নাকি সব ঠিকঠাক আছে? আচ্ছা, আমি প্রশ্ন নিচ্ছি, লাকির কাছ থেকে আসতেছি না। লাকি বলো, তোমার কি প্রশ্ন? বুঝি না, আর বলতে হবে। রেডিক্স পয়েন্ট কাকে বলে এটা একটু ব্যাখ্যা করে দেন। আচ্ছা, রেডিক্স পয়েন্টের সংজ্ঞাটা আমি ব্যাখ্যা করি। যেই চিহ্নের সাহায্যে একটি সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশ সংখ্যাকে আলাদা করা হয় তাকে রেডিক্স পয়েন্ট বলে। আমি আবার রিপিট করলাম, যেই চিহ্ন বা প্রতীকের সাহায্যে একটি সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করা হয় সেই চিহ্ন বা প্রতীককে রেডিক্স পয়েন্ট বলে, সহজ ভাষায়। এবার বুঝতে পারছো রেডিক্স পয়েন্টের সংজ্ঞাটা কি এভাবে লিখতে হবে? আচ্ছা, লাকি আবার বলো। রবি একটু পরে করো। লাকি বলো, প্রশ্ন বুঝি না, আবার বলো তো, কিছু বলছো? আমার জন্য না, যারা 27 সালে আছে ওদের জন্য বলছিলাম। ও আচ্ছা, যাই হোক, যেটার জন্যই হোক, এখন তো একজন হলো 6। ওকে, থ্যাংক ইউ, বলছো, খুশি হলাম। হ্যাঁ রবি বলো, কোনো প্রশ্ন আছে? স্যার আরেকবার বলেন, আমি নোট করে নিতেছি তো। আচ্ছা বলি, ক্লাস তো রেকর্ড থাকবে, এখন আসলে বারবার রিপিট করলে দেখা যাবে সময় যাবে। জাস্ট আমি আবার বলতেছি লাস্টবার, যেই চিহ্ন বা অক্ষরের সাপেক্ষে বা যেই চিহ্ন বা অক্ষরটি দ্বারা একটি সংখ্যার পূর্ণাংশ এবং ভগ্নাংশকে আলাদা করা হয় সেই চিহ্ন বা অক্ষরকেই বা প্রতীককেই রেডিক্স পয়েন্ট বলে। আর বলতে পারতেছি না, দুঃখিত, কারণ আমাদের টাইম চলে যাচ্ছে, তো এই জন্য আমাদের সামনে যেতে হবে। আচ্ছা,
হ্যাঁ, কোনো পূর্ণাংশ বা ভগ্নাংশের সঙ্গে আলাদা করার চিহ্ন হচ্ছে রেডিক্স পয়েন্ট। ভেরি গুড, থ্যাংক ইউ। এবার যাচ্ছি পরবর্তী। আসলে দেখো, আমি তোমাদের যখন নোট করতেছিলাম, আমি না এখানে একটু ভুল করছিলাম, বুঝছো? ভুল করাতে দেখতে খারাপ দেখা যাবে দেখে আমি একটা পেজ দিয়ে, এই যে এটাকে কি বলে জানি খেয়াল নাই আমার, ছোট বোন থেকে নিছি। আমার ছোট বোন উত্তেজিত 27 ব্যাচ যারা আছেন তাদের সাথেই পড়ে, সায়েন্সে ফার্স্ট ইয়ার। তো ওর থেকে নিয়ে আমি এটা লাগাই দিছি আর কি। এটাকে একটা পেজ পেপার বলে। হ্যাঁ, থ্যাংক ইউ, খুশি হলাম। পেজ বলে পেজটা লাগাইছে, কারণ এটা না লাগাইলে এটা খারাপ দেখা যেত, বুঝছো? ওকে, এবার আমরা যাচ্ছি পরবর্তী রেডিক্স পয়েন্ট। 2 নম্বর রেডিক্স পয়েন্ট হচ্ছে কি বাইনারি বিন্দু, বাইনারি রেডিক্স পয়েন্ট। জাস্ট আপনারা সব বুঝবেন, সবই সেম। দেখেন, বাইনারি বিন্দু বের করার জন্য আমরা একটা বাইনারি সংখ্যা নিলাম, যেমন 101101.0112 মানে হচ্ছে এই অঙ্কটা কোন ফর্মে আছে? বাইনারি ফর্মে আছে, বাইনারি ফর্মে আছে। আচ্ছা, এবার একটু চ্যাট বক্সটা অফ রাখতে হবে প্লিজ। ক্লাস চলতেছে, চ্যাট বক্সে লিখলে স্ক্রিনে চলে আসলে দেখবে না, অনেকে বুঝবে না। তো স্টপ করেন আপনারা চ্যাট বক্স, এখন খেয়াল করেন। এই যে এই সংখ্যাটা যে বাইনারি কেমনে বুঝলাম? এই যে বেজ আছে 2 আছে, 2 বেজ মানে সংখ্যাটা বাইনারি। এখন তোমরা বলো, এই জায়গার মধ্যে বাইনারি বিন্দু কোনটা? এই সংখ্যার মধ্যে বাইনারি বিন্দু কোনটা? বাইনারি রেডিক্স পয়েন্ট কোনটা বলতে পারবা? প্রশ্ন হচ্ছে এই সংখ্যার মধ্যে বাইনারি, প্রশ্ন হচ্ছে এই যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি, এই সংখ্যাটার মধ্যে বাইনারি রেডিক্স পয়েন্ট কোনটি বা বাইনারি বিন্দু কোনটি? আচ্ছা, এই বিন্দুটার নামই হচ্ছে বাইনারি বিন্দু। কেন এটার নাম বাইনারি বিন্দু? আগে তো শিখছিলাম ডেসিমেল বিন্দু। এই অঙ্কটা তো বাইনারি, এই জন্য বাইনারির অঙ্কের যেই দশমিক চিহ্ন তার নাম হয় বাইনারি বিন্দু। সিম্পল কথা, একবারে সিম্পল, এগুলো খুবই ইজি, খুবই ইজি। আমাদের বাইনারির অঙ্কের মধ্যে যেই দশমিক চিহ্ন তার নাম তো ডেসিমেল বিন্দু হওয়ার কথা না, তার নাম কি হবে? বাইনারি বিন্দু হবে। তার মানে এই যে দশমিক চিহ্ন যে আছে এটাকে বলা হয় আমাদের বাইনারি বিন্দু। এই তোমরা স্ক্রিন শেয়ার দিও না প্লিজ, স্ক্রিন শেয়ার স্টপ করো, স্ক্রিন শেয়ার দিলে তো সমস্যা। আচ্ছা, এবারে খেয়াল করো, বুঝতে পারছো আমার কথা? আগে কি ছিল আমাদের? একটু আগে যে অঙ্কটা আমরা সলভ করতেছিলাম, যে টপিকটা দিয়েছিলাম, এটা হচ্ছে ডেসিমেলের অঙ্ক। তো ডেসিমেলের অঙ্কের যে কোনো একটা বিন্দু থাকলে তার নাম তো ডেসিমেল বিন্দু হওয়ার কথা। আর আমাদের তো এখন হচ্ছে বাইনারির অঙ্ক, বাইনারির দশমিক চিহ্ন যুক্ত একটা অঙ্ক নিচ্ছি আমরা, বাইনারির দশমিক চিহ্ন যুক্ত অঙ্ক। তার মানে এই বিন্দুটার নাম ডেসিমেল বিন্দু হবে না, তার নাম কি হবে? বাইনারি বিন্দু। এই জন্য এই বিন্দুটার নাম এখন হয়ে গেছে বাইনারি বিন্দু। মানে বিন্দু সেম, নাম চেঞ্জ, কারণ তার অবস্থান ভেদে নাম থাকে। ডেসিমেল আসলে ডেসিমেল বিন্দু হয়ে যায়, বাইনারিতে থাকলে বাইনারি বিন্দু হয়ে যায়, অক্টালে গেলে অক্টাল বিন্দু, হেক্সায় গেলে হেক্সাই বিন্দু, মানে কি অবস্থান ভেদে তার নাম চেঞ্জ হয়ে যায় আর কি। সবাই কি ব্যাপারটা বুঝতে পারছো? মূল পার্থক্য কি বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো প্রতিটা সংখ্যার অবস্থানে বেস হচ্ছে 2। যেমন প্রথমটা হচ্ছে 2 টু দি পাওয়ার 0, তারপর এটা 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, মানে এভাবে চলতেই থাকবে। এইটাকেই বলা হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এরকম আর কি। আর ডান দিকটা হবে 2 টু দি পাওয়ার -1, -2, -3, এইভাবে যত থাকবে সামনে তত চলতে থাকবে। মানে মনে রাখবা, বাইনারি বিন্দুর ক্ষেত্রে প্রতিটা আমার সংখ্যার অবস্থান হবে 2 ভিত্তিক পাওয়ার হিসাবে। দশমিকের বাম থেকে পাওয়ারগুলো হবে পজিটিভ, আর দশমিকের ডান দিক থেকে পাওয়ারগুলো হবে নেগেটিভ। আর মাঝখানে যে বিন্দু তার নাম তো বাইনারি বিন্দু। শেষ। আশা করি এগুলো বুঝছো। এখন একটা বিষয় খেয়াল রাখবা, এই জায়গার মধ্যে না সবচাইতে বামে, দশমিক চিহ্নের সবচাইতে বামে একটা সংখ্যা আছে, এটার নাম 1। এই সংখ্যাটা আমরা এখন কিন্তু MSD বলতেছি না, আমরা কি বলতেছি? MSB। এখানে কিন্তু একটা ঝামেলা আছে, অনেকে এই জিনিসটা না বুঝো না। এক জায়গায় MSD, এক জায়গায় MSB, এক জায়গায় D, এক জায়গায় B, এই দুইটার পার্থক্য বুঝতে হবে। একটা কথা তোমাদের বলি, এই B মানে হচ্ছে বিট, B মানে হচ্ছে বিট। বিট বলতে 0 বোঝায় আর 1 বোঝায়। বিট বলতে কি বোঝায়? 0 আর 1। একটা বিষয় খেয়াল করো, বাইনারি একটা অঙ্কের মধ্যে 0 আর 1 ছাড়া কি অন্য কোনো ডিজিট ব্যবহার করা যায় না কিন্তু। এই জন্য আমাদের বাইনারির যত অঙ্ক আছে সবগুলো অঙ্কের ক্যালকুলেশন করার সময়
আমরা সবসময় বি ব্যবহার করব, ডি ব্যবহার করব না। হোক সেটা এমএসবি অথবা এলএসবি, সবসময় আমরা বি ব্যবহার করব। ডি ব্যবহার করলে কিন্তু কাটাকাটি হয়ে যাবে বা নাম্বার কমা দিবে। সবাইকে কথাটা বুঝছো? বাইনারিতে ডি হয় না, হয় বি, আর সকল ক্ষেত্রে ডি হয়। সকল সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে কি হয়? ডি হয়, কিন্তু বাইনারির ক্ষেত্রে হবে শুধু বি, কারণ বাইনারিতে হচ্ছে বিট। ওকে, এটা খেয়াল রাখতে হবে। তো এইবার দেখো, এই দশমিক চিহ্নের একবারে বাম পাশে যে সংখ্যা, এটাকে বলা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিজিট, তবে এটা হবে বিট, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিট, এমএসবি। তো আমাদের কিন্তু এই স্পেলিংটা আর তেমন ভালো করে আর বকবক করতে হবে না, আমরা তো প্রথমে বকবক করছি। এম এ মানে মোস্ট, এস এ মানে সিগনিফিকেন্ট, আর বি মানে বিট, বিআই। আর দশমিক বিন্দুর সর্বডানে হচ্ছে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ বিট, এলএসবি, লেস্ট সিগনিফিকেন্ট বিট। পরীক্ষাতে এটাও আসে, এটাও আসে, মানে জাস্ট পুনরূপটা আসবে, মুখস্থ করবা পুনরূপ, আর এগুলোর তো আগের মতোই সব ক্যালকুলেশন। এই হচ্ছে আমাদের বাইনারি বিন্দুর স্পেশাল যে নোট, সেই নোটের ব্যাখ্যা। এখন আমাকে জানাও, ক্লাসে যারা যারা উপস্থিত আসছো বা শুনতে পাইছো, এই অংশের মধ্যে কার কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা? না স্যার, বুঝছি। ওকে, তো বি কেয়ারফুল, এই লাস্টেরটা হবে বি বাইনারির জন্য, আর বাকি সব ক্ষেত্রে হবে কি? ডি, ডিজিট। বাকি সব ডিজিট, আর বাইনারিতে সব হচ্ছে কি? বিট। ওকে, চলেন এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী। হ্যাঁ, অক্টালে আর হেক্সাতেও ডি হয়, আর শুধুমাত্র বাইনারিতে হবে বি। বুঝতে পারছো কায়ুম আলী? ওকে, এবার আমরা যাচ্ছি, এবার যাচ্ছি আমরা পরবর্তী যে বিন্দু, সেটা পরবর্তী বিন্দুটা কি হবে? অক্টাল বিন্দু। দেখো, সেম টু সেম, পরবর্তী বিন্দুটা হচ্ছে কি? অক্টাল বিন্দু। দেখো, আমাদের একটা অঙ্ক লেখা আছে 5467.201, এই 8 মানেই হচ্ছে এই অঙ্কটা কোন ফর্মে আছে? অক্টাল ফর্মে আছে, অক্টাল সংখ্যা পদ্ধতিতে আছে। এখন এটাকে যদি ভাঙো, এরকম পাবা, সবগুলোকে ফাঁকা করে লিখবা। এই জায়গার মধ্যে আমি যদি বলি অক্টাল বিন্দু কোনটি, বলো তো তোমরা? অক্টাল বিন্দু এখানে কোন জায়গায় আছে বলো? অক্টাল রেডিক্স পয়েন্ট, হ্যাঁ দশমিক, ভেরি গুড। দশমিক ফোঁটাটার নামই কিন্তু এখন অক্টাল বিন্দু হয়ে গেছে, এটা কিন্তু আর বাইনারি বিন্দু নাই, ডেসিমেল বিন্দু নাই। কেন এরকম হইলো? কারণ এটা অক্টাল সংখ্যাই জন্য, মানে যেই সংখ্যায় যে বিন্দু থাকবে সেই সংখ্যা অনুযায়ী ওই বিন্দুর নাম হয়ে যাবে। ওকে, এই হচ্ছে বিষয়। তো এখন সবগুলো অঙ্কের আমাদের বেস কত করে আসবে? 8 করে আসবে। যেমন 8 to the power 0, 8 to the power 1, 8 to the power 2, 8 to the power 3, আবার এদিকে মাইনাস হবে, -1, -2, -3। এটাও কিন্তু এমএসডি, এটা কিন্তু আবার এলএসডি হবে। এখানে আমরা বি লিখে দিও না কিন্তু, কারণ আমাদের অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল সবগুলোই ডি, আর শুধুমাত্র বাইরেতে হবে বি। তো আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এইখানে কার কোনো প্রশ্ন আছে? অক্টাল বিন্দুতে কার কোনো প্রশ্ন আছে? এনিওয়ান? না স্যার। ওকে, তার আমাদের পরবর্তী যেটা থাকবে তার নাম কি? হেক্সাডেসিমেল বিন্দু। হেক্সাডেসিমেল বিন্দুতে সবগুলোতে কি দিয়ে গুণ হবে? 16 দিয়ে গুণ হবে, মানে সবগুলো বেস 16 হিসেবে থাকবে। এই যে খেয়াল করো, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা সংখ্যা আছে 1A3.9F 16। এই যে ব্র্যাকেটের নিচে যে 16 লেখা না, এটার মানে হচ্ছে এই অঙ্কটা কোন ফর্মে আছে? হেক্সাডেসিমেল ফর্মে আছে। আর এই অঙ্কটা যদি ভাঙি, এরকম দেখা যাবে, ভেঙে দিলাম, তাহলে এগুলো সবগুলোর আমাদের যে পরিচয় 16 to the power 0, 16 to the power 1, 16 to the power 2, আবার 16 to the power -1, -2 এরকমভাবে যাবে। আর এই জায়গার মধ্যে হেক্সাডেসিমেল বিন্দুটা হবে, এই বিন্দুটাকেই বলা হবে হেক্সাডেসিমেল বিন্দু। আর এখানেও কিন্তু সেম এমএসডি, এলএসডি হয়ে যাবে। এখানে দেখো সবই সেম থাকবে, জাস্ট আমাদের কি হবে? পাওয়ার যেটা আছে, বেস যেটা, সেটা আমার 16 হয়ে যাবে, আর সবই সেম থাকবে। এটাকে বলবো জাস্ট তখন আমরা হেক্সাডেসিমেল বিন্দু, আর সবগুলো সেম। এভাবেই আমাদের একটা দশমিক চিহ্নযুক্ত সংখ্যা থেকে ডেসিমেল বিন্দু, বাইনারি বিন্দু, অক্টাল বিন্দু, হেক্সাডেসিমেল বিন্দু বের করতে হয়। আর এমএসডি, এমএসবি এগুলোর পরিচয় জানতে হয়। আমাদের ক্লাসের লিঙ্কটা রেকর্ড সেভ করতে হবে। রেকর্ড সেভ করে একটু পরে 10 মিনিট পর আমরা নতুন লিঙ্ক দিব। নতুন লিঙ্কে আমাদের স্পেশাল কিন্তু অনেক ইনফরমেশন জানতে হবে, অনেক ইনফরমেশন আছে। তো সেই ক্লাসটা মিস করবা না। ক্লাস কিন্তু এখন শেষ হয়নি, আমাদের নতুন লিঙ্ক আসবে। তো নতুন লিঙ্কের জন্য ওয়েট করো 10 মিনিট। 10 মিনিট পর লিঙ্ক দিচ্ছি, আইসো সবাই। ক্লাস কিন্তু এখনো শেষ হয়নি, আমাদের সামনে কিন্তু ম্যাথ আছে, অঙ্ক করবো আজকে আমরা, আর ইনফরমেশন পড়বো, ঠিক আছে? ক্লাসটা রেকর্ড সেভ করতেছি, সবাই একটু ওয়েট করো 10 মিনিট। 10 মিনিট পর লিঙ্ক দিচ্ছি, অপেক্ষায় থাকো সবাই।
আসসালামু আলাইকুম। আমাদের স্পেশাল ক্লাসের এই মোমেন্টে আমরা পরবর্তী যে স্পেশাল নোটগুলো আছে সেগুলো দিয়ে আমাদের পরবর্তী অংশ শুরু করতেছি। আমরা এই মুহূর্তে ক্লাসের এই মোমেন্টে যেই স্লাইডটা তোমাদের পড়াবো, এই স্লাইড থেকে এমসিকিউ আর সিকিউ দুটার ক্ষেত্রে কাজে লাগবে। এমসিকিউতে ডাইরেক্ট আসবে আর সিকিউতে কর্নংয়ে আসবে ইনশাল্লাহ। সবচেয়ে ইম্পর্টেন্ট এই টপিকগুলো, সবচেয়ে ইম্পর্টেন্ট জাস্ট ইনফরমেশনটা মুখস্থ করার চেষ্টা করো। প্রথম যে ইনফরমেশন তার নাম হচ্ছে বিট। এই যে আমাদের সংক্ষিপ্ত যেই শব্দটা বিট, এই বিটটা দিয়েই মূলত আমাদের কম্পিউটার জগতের অনেক অনেক কিছু তৈরি হয়। আইসিটির মূল অংশ হচ্ছে বিট। এই বিটটাই হচ্ছে আমাদের সবচেয়ে পাওয়ারফুল একটা শব্দ আইসিটির জন্য। তো এই বিট আসলে কি, এই বিট কাকে বলে, এটা আমরা এখন শিখব। বাইনারি সংখ্যা পদ্ধতির 0 ও 1 এই দুইটি মৌলিক অঙ্ককে বিট বলে। এটাই হচ্ছে বিটের সংজ্ঞা। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে শুধু দুইটা সংখ্যাই ব্যবহার করা হয়, 0 আর 1, 0 আর 1। আসলে এই 0 আর 1কেই মূলত বিট বলা হয়। 0 হচ্ছে একটা বিট, 1 হচ্ছে অপর বিট। সবাই কি কথা বুঝতে পারছো? বিট কি? বিট হচ্ছে এই দুটা সংখ্যা হচ্ছে বিট, 0 বিট 1 বিট, 0 বিট 1 বিট। মূলত এই 0 আর 1 মিলেই আমাদের কম্পিউটার ইতিহাস সব তৈরি হয়। আইসিটি ইতিহাস, কম্পিউটার ইতিহাস সব কিছুই 0 আর 1 দিয়েই মূলত তৈরি হয়। সবাই কি আমার কথা বুঝতে পারতেছো বা বুঝতে পেরেছো? একটু আমাকে জানাও, রেসপন্স করতে হবে দ্রুত। জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। বুঝছি স্যার। ওকে, থ্যাংক ইউ। এবার চলেন আমরা যাই নেক্সট। আমাদের পরীক্ষাতে সংজ্ঞা লেখার জন্য আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারি। এমসিকিউতে ডাইরেক্ট চলে আসে বিট এর পূর্ণরূপ কি। বিট এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিট স্পেলিংটা মনে রাখবেন, BINARY, বাইনারি, DISIT, ডিজিট। আচ্ছা, ডিজিটকে আমরা ভুল করছি না, জি হবে। আমার মনে হয় একটু ভুল হয়েছে, একটু আমি কারেকশনটা দেখে নিই, সরি। মনে হয় এখানে জি হবে, আমি একটু ভুলে লিখে ফেলছি। একটু ওয়েট, দেখি আমি বইটা দেখতেছি, জাস্ট ওয়েট। আমাদের এখানে তো ডিজিটে এস হয় নাকি? সরি মিস্টেক করেছি, আমি মিস্টেক করে ফেলেছি, তোমাদের মিস্টেক হওয়াটা স্বাভাবিক। জি হবে, জি জি, থ্যাংক ইউ বলছো। হ্যাঁ, জি হবে, সরি ফর মিস্টেক, এটা হবে জি। আমি এখানে এস লিখেছি, এই দেখছো আমি তো ভুল করে ফেলছি। তো তোমাদের ভুল হওয়াটাই স্বাভাবিক। আমি কিন্তু বই থেকে নোট করতেছি যে এর মধ্যে ভুল করে ফেলছি, তো তোমাদেরও ভুল অস্বাভাবিক। তো এটা বি কেয়ারফুল থাকবা। ডিজিট লিখতে গেলে আমরা জি লিখে অনেক সময় এস লিখে দিই, জি এর পরিবর্তে, খেয়াল রাখবা। ডিজিট, ডিজিট, বাইনারি ডিজিট। তো মনে রাখবেন বাইনারি ডিজিট এর সংক্ষিপ্ত রূপকে বিট বলে, আর বিটের পূর্ণরূপ হচ্ছে বাইনারি ডিজিট। বি কেয়ারফুল, খেয়াল রাখবা, এগুলো কিন্তু পরীক্ষা আসে। ওকে, তো এই যে ব্যাখ্যাটা দিলাম এতটুকু অংশে কার কোনো প্রশ্ন আছে? সবাইকে বুঝছেন? এনিওয়ান, কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। না স্যার, কোনো প্রশ্ন নেই, বুঝছি। ওকে, এবার যাচ্ছি পরবর্তী। জাস্ট মুখস্থ রাখবা, এমসিকিউ আর সিকিউ সব জায়গায় ইম্পর্টেন্ট। পরবর্তী যেই ইনফরমেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট ইনফরমেশন হচ্ছে বাইট। বাইট, খেয়াল রাখবা, এই ইংলিশটা মনে রাখবা, BIT, বিট, BYTE, বাইট, বাইট। তো বাইট কাকে বলে? 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে বাইট বলে। 8টি বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে কি বলে? বাইট বলে। আর পরীক্ষাতে এমসিকিউতে আসলে মূলত আসে এক বাইটে কত বিট। এক বাইটে হয় 8 বিট, খেয়াল রাখবা। আবার বাইট, বাইটের আরেকটা নাম হচ্ছে ক্যারেক্টার। তো এটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, যে এক বাইট সমান কত ক্যারেক্টার। এক বাইট সমান কত ক্যারেক্টার দেখতে পাচ্ছেন আপনারা? এক বাইট সমান হচ্ছে এক ক্যারেক্টার। ক্যারেক্টার বানানটা খেয়াল রাখবেন, CHARACTER, ক্যারেক্টার। এক বাইটে হয় এক ক্যারেক্টার। আর আমরা যদি বলি এক বাইটে কত বিট হবে, সংজ্ঞায় লেখা আছে 8 বিট, তাহলে আমরা বলতেই পারি এক বিট সমান সমান এক বাইট সমান সমান 8 বিট। খুবই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর একবার ভাইরাল প্রশ্ন।
1 বাইটে 8 বিট, 1 বাইটে 8 বিট। সবাইকে কথাগুলো বুঝতেছো? আমাকে জানায়ও। জি স্যার বুঝছি, আর একটু স্যার হাতটা একটু সরাই। হ্যাঁ, হাত আমি সরাবো, আমি আসলে ঢেকে রাখছি একটা কারণে। আচ্ছা যাক, এখন একটা বিষয় খেয়াল রাখবেন, এখানে 1 বাইটে 1 ক্যারেক্টার আর 1 বাইটে 8 বিট, এই বাইট আর বিটের সাথে একটা সম্পর্ক আছে আমাদের। হ্যাঁ, থ্যাংক ইউ রেসপন্স করছো। এখন চ্যাট বক্সটা অফ রাখো প্লিজ, এখন জাস্ট খেয়াল করো, স্ক্রিনে তাকাও। আমাদের একটা ইম্পর্টেন্ট এমসিকিউর প্রশ্ন আসার মতো একটা ক্লু আছে। এই ক্লুটা হচ্ছে এইটা: তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম একককে বাইট বলে। এটাকে বাইটের সংজ্ঞাও দিতে পারো তোমরা। আমরা তো জানি বাইটের সংজ্ঞা হচ্ছে এটা, তাই না? তুমি চাইলে এটাও লিখতে পারো। খুবই ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য ভাইরাল টপিক। আমরা যখন কম্পিউটারের মধ্যে তথ্য সেভ করি বা সংরক্ষণ করতে চাই, সংরক্ষণ করার জন্য আমাদের একটা ক্ষুদ্রতম একক নিয়ে কাজ করতে হয়, তার নাম হচ্ছে কি? বাইট। অর্থাৎ কম্পিউটারের মধ্যে কোনো তথ্য ইনফরমেশন সেভ রাখার জন্য ক্ষুদ্রতম যে একক, তার নাম হচ্ছে বাইট। এটা খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসে, সিকিউ কনমে আসে। তথ্য সংরক্ষণের ক্ষুদ্রতম এককে কি? বাইট। ওকে, খেয়াল রাখবেন। জাস্ট যা যা বলতেছি এখানে, যা যা আমি পড়াচ্ছি সবই হচ্ছে হয় তোমার কতে আসছে অথবা এমসিকিউতে চলে আসছে। মানে এটা চলে আসছে, বিগত বছরে কত বোর্ড প্রশ্ন আছে দেখবা, হয় কতে আসছে বা এমসিকিউতে চলে আসে। দেখো আমার কথা সত্যি নাকি মিথ্যা, টেস্ট পেপার গাইড খুলে দেখো, মিলে যাবে। তো এই ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন। আর এইখানে আমি একটু পরে আসবো, অক্টালে যে কথাটা একটু পরে আসবো, আপাতত এটা একটু খেয়াল রাখবেন। পরবর্তী যেই ইনফোটা সেটা আমরা এখন যাচ্ছি। এখানে কার কোনো প্রশ্ন আছে? বাইট নিয়ে কার কোনো প্রশ্ন আছে? না স্যার। ওকে, তাহলে এখন যাচ্ছি নেক্সট, পরবর্তী। আচ্ছা, রিয়াদ আলী, থ্যাংক ইউ রেসপন্স করছো। হেদায়ত রিয়াদ আলী, তুমি আমার সাথে একটু মেসেঞ্জার যদি যোগাযোগ করতে বা হোয়াটসঅ্যাপে ভালোই তো। তুমি একটা কাজ করো, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দাও, তোমার সাথে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করব। তোমার সাথে আমার কমিউনিকেশন নাই যতটুকু মনে হচ্ছে। আমার সাথে সবার কমিউনিকেশন থাকতে হয়, আমার কাছে যারা পড়ে, হোক আমার কাছে এসে স্পেশাল ব্যাচে পড়ে, বা আমার কাছে এসে এই যে সপ্তাহে যে একটা স্পেশাল ফ্রি ক্লাস যেটাকে তোমরা বলতে পারো, বিনা পারিশ্রমিক ক্লাস, যেই ক্লাসই করুক আমার কাছে প্রাইভেট ব্যাচে পড়লেও কি আর ফ্রি ব্যাচে পড়লেও কি, আসলে আমার সাথে বাচ্চাদের কমিউনিকেশন থাকতে হয়, এটা হচ্ছে মেন কথা। থ্যাংক ইউ, আমাকে দিছো হোয়াটসঅ্যাপ নাম্বার, খুশি হলাম। মূলত আসলে টাকা পয়সা তো মূল ফ্যাক্ট না, পড়ানোটা, শেখানোটা, তোমাদের সাথে আমাদের কমিউনিকেশনটা, এবং কতটুকু আমি তোমাদের দিতে পারতেছি, কতটুকু আমার থেকে নিতে পারতেছো, কতটুকু পরীক্ষা লিখতে পারতেছো, এটা হচ্ছে মূল বিষয়। পরিশ্রমী হিসেবে পারিশ্রমিক তোমরা দাও, সেটা আলাদা বিষয়, কিন্তু তোমাদের সাথে আমার সম্পর্ক তো আর টাকা পয়সার সম্পর্ক না। ওকে, তো একটা বিষয় খেয়াল রাখো। তো এখন দেখো পরবর্তী অংশ যেটা, সেটা হচ্ছে গিয়ে নিবল। এই নিবলটাও কিন্তু পরীক্ষায় এমসিকিউ বা সিকিউতে আসার মতো। নিবল কাকে বলে? 1 বাইটের অর্ধেককে নিবল বলে বা 1 নিবল বলে। পরীক্ষা যদি বলা হয় 1 নিবল বলে বা পরীক্ষা যদি প্রশ্ন হয় 1 নিবল কাকে বলে অথবা শুধু নিবল কাকে বলে, একই উত্তর হবে। 1 বাইটের অর্ধেককে 1 নিবল বা নিবল বলে। মানে 1 বাইটকে অর্ধেক করলে যা পাবা, 1 বাইটে কত বিট হয়? 8 বিট। তাহলে তুমি এই 1 বাইটকে অর্ধেক করলে কত বিট পাবা বলো তো? 1 বাইটে 8 বিট যেহেতু, তো 1 বাইটকে অর্ধেক করলে 4 বিট পাবা। থ্যাংক ইউ, হ্যাঁ হেদায়ত, থ্যাংক ইউ সো মাচ। 4 বিট পাবা। তাহলে আমরা বলতে পারি 1 নিবল সমান কত বিট? 1 নিবল সমান 4 বিট। 1 নিবল সমান কয় বিট? 4 বিট। ওকে, খেয়াল রাখবেন। তো 1 নিবল সমান 4 বিট, এটা আমার খুব ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য। আর 1 বাইট সমান 8 বিট, 1 বাইট সমান 1 ক্যারেক্টার, খুব ইম্পর্টেন্ট। আশা করি এটা বুঝতে পারছো, আর এটা আমি একটু পরে বোঝাবো। ওকে, এই নিবল সম্পর্কে কার কোনো প্রশ্ন আছে? আফিফা জয়েন করছো, থ্যাংক ইউ, কুশলাম। নিবল সম্পর্কে কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, মাহিন তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও এখানে। এরপর হচ্ছে গিয়ে রিয়েলমি RMX 3933 তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিও। হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েন যাদের সাথে আমার যোগাযোগ নাই, কারণ আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ রাখতে হয় বা মেসেঞ্জে যোগাযোগ রাখতে হয়। যারা আজকে ক্লাসে ফার্স্ট, তারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দেন, এই চ্যাট বক্সে লিখে দেন। ক্লাস শেষে আপনাদের সাথে আমি যোগাযোগ করবো এই জন্য। হ্যাঁ, তো যারা আমার সাথে যোগাযোগ নাই, যোগাযোগ রাখার জন্য হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার যোগাযোগ রাখতে হবে। আচ্ছা, এবার সর্বশেষ যেটা আমরা পড়ব
এমসিকিউ বলো বা কয়ের জন্য। ওকে, থ্যাংক ইউ রিয়েলমি। হ্যাঁ, তুমি দিয়েছো, খুশি হলাম। পরে আমি ক্লাস শেষে যোগাযোগ করব এই লেকচার থেকে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে যোগাযোগ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এরপর যাচ্ছি পরবর্তী, শব্দ কাকে বলে? শব্দ এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে। আসলে সংজ্ঞাটা কম্পিউটার শব্দ হবে। শব্দ বা কম্পিউটার শব্দ একই জিনিস। তো আমাদের সংজ্ঞা যদি সাজায় লিখতে চাই তাহলে লিখব কি, এক বা একাধিক বিট বা বাইট নিয়ে গঠিত শব্দকে কম্পিউটার শব্দ বলে। মূলত এই চারটা ইনফরমেশন আমাদের এই যে তোমার বাইনারি সংখ্যা থেকে যে আসা, সেইখান থেকে আসার মতো স্পেশাল এমসিকিউ বলো, সিকিউর কর্নং বলো, যাই বলো, এতটুকু থেকে আসতে পারে। এই হচ্ছে শব্দের যে আমাদের স্পেশাল যে নোট, সেটা। এই হচ্ছে আমাদের বিট বাইট নিবলার শব্দ নিয়ে ইম্পর্টেন্ট নোট। এখন সর্বশেষ আমরা একটা ফ্লো চার্ট দেখব। এই ফ্লো চার্টটা হচ্ছে এই যে আমরা চারটা পড়লাম, চারটা ইম্পর্টেন্ট টপিক পড়লাম, বিট বাইট নিবল শব্দ, এর মধ্যে কোনটা সবচাইতে বড় আর কোনটা সবচাইতে ছোট আর কোনগুলো মিডিয়াম, এটা আমাদের এমসিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ফ্লো চার্ট। কেউ কি গেস করতে পারো এই চারটা টপিকের মধ্যে কোনটা সবচেয়ে বড়, স্পেসে সবচেয়ে বড় কোনটা? সংজ্ঞাগুলো থেকে বলতে পারবা কেউ? দেখো, বিট বাইট নিবল শব্দ। আচ্ছা, বিট বলছো সবচাইতে বড়। আমি প্রশ্ন করতেছি সবচাইতে বড়, সবচাইতে বড় কে? আচ্ছা, বিট বলছো রবি, তুলি বলছো বিট, থ্যাংক ইউ। বাকিরা একটু মতামত দাও, কারো কি মতামত যদি থাকে বলো। সবচাইতে বড় সেটা কোনটা? বিট বাইট নিবল শব্দ এর মধ্যে সবচাইতে বড় কোনটা? দেখি কারা কারা সঠিক। আচ্ছা, বিট বলতেছো। আচ্ছা, আর কেউ বলবা কি সবচাইতে বড় যেটা? চ্যাট বক্সে বলতে পারো, চাইলে ইয়াও করতে পারো, ভয়েসে বলতে পারো। মাহিন মেবি, আচ্ছা বাইট বলতেছো। মাহিন মেবি কম্পিউটার থেকে জয়েন করছো। মাহিন, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও। মাহিন টাইপ করে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে লিখে দেন, পরে যোগাযোগ করব। আচ্ছা, যেটা বলতেছিলাম, আর কি উত্তর দিবা? সবচেয়ে বড় বলছো বিট বাইট। ওকে, মাহিন বলছো, খুশি হলাম। আচ্ছা, আর কেউ বলবা কি? নতুন অতিথি যারা আসো ওদের থেকেও যদি কেউ বলতে চাও বলতে পারো সবচেয়ে বড় কোনটা। স্যার আমি ল্যাপটপ দিয়ে জয়েন করছি, ঠিক আছে, সমস্যা নাই, ল্যাপটপে জয়েন করছো, তোমার নাম্বার পাইছি আমি। ওকে, যারা ল্যাপটপে জয়েন করছেন, ভয়েসে কথা বলতে পারতেছেন না, তাদের মধ্যে কেউ বলতে পারবেন বা বলবেন কি যে এটা আমি মনে করতেছি সবচেয়ে বড়? দেখি হয় কি না। আমি সংজ্ঞাগুলো লিখে রাখছি বুঝার জন্য, উত্তর এখানে দেওয়া আছে, দেখি কে কে পারো। আচ্ছা, সবাই বলতেছো বিট বিট। আচ্ছা, আই এম এক্সট্রিমলি সরি, কার উত্তরই সঠিক হয় নাই। সবচাইতে বড় হচ্ছে শব্দ, সবচাইতে বড় হচ্ছে শব্দ। কেন? তুমি দেখো শব্দের সংজ্ঞায় লেখা আছে কি, শব্দ গঠিত হয় এক বা একাধিক বিট বাইট নিয়া। তার মানে কি, শব্দ তৈরি হইতে কমপক্ষে 4, 5, 6, 7, 8, 9, 10টা বিট বাইট লাগবে। শব্দ তৈরি হতে কিন্তু কমপক্ষে এগুলো অনেকগুলো লাগবে। তার মানে সবচেয়ে বড় হচ্ছে শব্দ, এগুলো সারা শব্দ গঠিত হবেই না। সবচেয়ে বড় হচ্ছে শব্দ। সাপোজ 3টা বিটে একটা শব্দ হয়, 5টা বাইটে একটা শব্দ, এরকম হইতে পারে। তাহলে সবচেয়ে বড় কে? শব্দ। আর এগুলো ছোট ছোট অংশ, ছোট ছোট বস্তু মিলেই তো বড় বড় বস্তুগুলো তৈরি হয়, তাই না? লজিক কি বুঝতে পারছো? ছোট্ট ছোট বিষয় নিয়ে তো বড় বস্তু তৈরি হয়। তো আমি তোমাদের কিন্তু উত্তর দিয়ে রাখছি, কিন্তু তোমরা বারবার বিট বলতেছো, এটা খেয়াল রাখবা। বিট কিন্তু সবচাইতে ছোট। প্রশ্ন ছিল কি সবচেয়ে বড় অংশ কোনটা, তোমরা দিছো বিট। সবচেয়ে বড় অংশ হচ্ছে শব্দ। আর যদি বলতাম সবচেয়ে ছোট কোনটা, তাহলে উত্তর দিতা বিট। তো কেয়ারফুল থাকবা যখন পড়বা, পড়াগুলোকে একটু সাজা নিতে হবে। তো দেখো, এটা হচ্ছে ফ্লো চার্ট। আমাদের সবচেয়ে বড় হচ্ছে শব্দ, এরপরে হচ্ছে বাইট, এরপর হচ্ছে নিবল, এবং সবচেয়ে ছোট হচ্ছে বিট। তো লিখলাম শব্দ গ্রেটার দেন বাইট, গ্রেটার দেন নিবল, গ্রেটার দেন বিট। এই ফ্লো চার্টটা এমসিকিউর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল রাখবা। এবার আমাকে জানাও, এই 4টা স্পেশাল টপিকের সংজ্ঞা, ব্যাখ্যা এবং ফ্লো চার্ট দিয়ে বুঝাইলাম, এখানে কার কোনো প্রশ্ন আছে কিনা? না স্যার, বুঝছি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা পরবর্তী অংশে এই 2টা অংশ নিয়ে আমি এখন আলোচনা করব।
আমরা তো আসলে অক্টাল পড়ছি, হেক্সাডেসিমেল পড়ছি না? এগুলো কি? এগুলো একটা সংখ্যা পদ্ধতি। ওকে, থ্যাংক ইউ রিয়াদ, বলছো, খুশি হলাম। তো রিয়াদ যেহেতু ভয়েসে কথা বলতে পারো না, তুমি চ্যাট বক্সেই প্রশ্ন করো, সমস্যা নেই। তো যেটা বলতেছিলাম, অক্টাল আর হেক্সাডেসিমেল আমাদের এক একটা সংখ্যা পদ্ধতি। তো এটা একটা স্পেশাল নাম আছে। অক্টাল মানে বোঝায় 3 বিটের কোড, আর হেক্সাডেসিমেল বলতে বোঝায় 4 বিটের কোড। মানে আমরা যখন অক্টালের ম্যাথ করব তখন 3 বিট নিয়ে অঙ্ক করব, আর যখন হেক্সাডেসিমেল অঙ্ক করব তখন 4 বিট নিয়ে অঙ্ক করব। এখন 3 বিট 4 বিট এগুলো সে কেমনে কাজ করে, এগুলো আমরা যখন অক্টাল হেক্সাডেসিমেলের ম্যাথগুলো করব বাইনারি ফর্মে তখন এগুলো বুঝাবো। আমরা কিন্তু 3 বিটের ম্যাজিক বক্স, 4 বিটের ম্যাজিক বক্স এইগুলোর সম্পর্কে তোমাদের প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম। তোমাদের ওই ক্লাসটা যা ওই ক্লাসে ছিল, আশা করি তোমাদের ওই ক্লাসটা মনে থাকার কথা। আমি তোমাদের নোটটা একটু দেখাই, একটু খেয়াল করো। তোমাদের কিন্তু যে পড়াইছিলাম একবারে প্রথম ক্লাসে, দেখো মনে আছে কিনা? অক্টাল, বাইনারি, হেক্সাডেসিমেল, 3 বিট ম্যাজিক বক্স, 4 বিট ম্যাজিক বক্স, মনে আছে কথাগুলো? হ্যাঁ। তো আমাদের এই আমাদের এই অক্টাল হেক্সাডেসিমেলের ব্যাপারটা হচ্ছে এটা। অক্টাল মানে 3 বিটের অঙ্ক, আর হেক্সাডেসিমেল মানে কি 4 বিটের অঙ্ক। আরেকটা বিষয় বলি, যারা ওই যে প্রথম ক্লাসটা মিস করছো, ইউটিউবের এই ইউটিউব চ্যানেল ইকরা একাডেমিক অ্যাডমিশন প্ল্যাটফর্ম থেকে দেখে নিও। এই ইউটিউব চ্যানেলের সবগুলো ক্লাস পেয়ে যাবা, প্রতি শুক্রবারে ইনশাল্লাহ যে ক্লাসগুলো হচ্ছে সব পেয়ে যাবা। যখন খুশি তখন ডাউনলোড করে দেখতে পারবা, কোনো সমস্যা নাই। আর এই যে নোটগুলো যে আছে, এই নোটগুলো কেমনে পাবা? নোটগুলো তো আসলে ইউটিউবে পাবা না। নোটগুলো পাওয়ার জন্য আমার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে যোগাযোগ করতে হবে। তো এই নাম্বারগুলো কই পাবা? এই যে ভিডিওটা ডিসক্রিপশন বক্স যে আছে না, এখানে আমার নাম্বার, তারপর ফেসবুক আইডির লিঙ্ক সব দেওয়া আছে। এখান থেকে যোগাযোগ করে বলবা যে স্যার আমরা তো ক্লাস করছি, নোটটা তো পাইনি, এত সুন্দর করে নোটটা তৈরি করছেন, নোটটা পাইলে ভালো হইতো, আমরা এক ঝলক দেখে আমরা লিখে ফেলতে পারতাম নোটগুলো। তো আমাদের এই গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপ থেকে জয়েন হয়ে নোটগুলো নিয়ে নিও। যারা ক্লাসগুলো রেকর্ড দেখতেছেন আপনাদের বলতেছি, ক্লাসগুলো রেকর্ড দেখা কোনো লাভ নাই। আসলে লাভ আছে, কিন্তু রেকর্ড দেখা মজা নাই আর কি। সরাসরি ক্লাস করলে মনে হবে আপনার সামনে আমি বসে আছি, আপনাকে পড়াচ্ছি, কিন্তু রেকর্ড ক্লাস দেখলে ওরকম মনে হবে না, ওরকম আর কি জীবন্ত ক্লাস মনে হবে না, মনে হবে মরা ক্লাস। মরা মানে কি, মজা নাই আর কি। তো সরাসরি ক্লাসটাই মজা বেশি, এই ক্লাসটায় অংশ নেওয়ার চেষ্টা করবেন, জুম অ্যাপ ইনস্টল করে আমার সাথে যোগাযোগ করবেন ইমিডিয়েটলি। ওকে, এবার তাহলে আমরা এই পেজটা থেকে বিদায় নিচ্ছি। এই পেজের মধ্যে আর কোনো ইনফরমেশন দেওয়ার মতো নাই, বলার মতো নাই, বোঝানোর মতো নাই, সব বুঝাই ফেলছি, সব কমপ্লিট। এইবার আমরা যাব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে ইনফরমেশনটা আমাদের অনেকের বইতে হয়তো ওরকমভাবে দেওয়া নাই, আমরা এটাকে স্পেশাল নোট থেকে তোমাদের দেখাবো। আমি এই পেজটা নিয়ে যাচ্ছি, এখানে কার কোনো প্রশ্ন আছে? কেউ প্রশ্ন করবেন? থাকলে করতে পারেন, না থাকলে আমরা চলে যাব, এটা ছেড়ে চলে যাব। নাই স্যার। আচ্ছা, এবার চলেন। একবার যদি একটু বলে দিলেন, মানে আসছে একটু পরে তো। আচ্ছা বলি, কায়ুম ক্লাস রেকর্ড চলতেছে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, একটু কষ্ট করে রেকর্ড দেখে নিতে হবে। কারণ কি এখন ক্লাসটার সময় আমার খুবই সংক্ষিপ্ত, এই সময়টা আমার যদি অন্য বিষয় পড়াতে পাই তো ইজি হয় আর কি। রেকর্ড দেখে নিয়ে কষ্ট করি। আমরা এখন তোমাদেরকে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর ডেসিমেল থেকে বাইনারি, হেক্সাডেসিমেল, অক্টাল এই টেবিলটা তোমাদের দেখাবো। আমাদের যেই বই আমরা ফলো করি, সিস্টেক বলো, তারপর হচ্ছে গিয়ে আমাদের নিউটন বলো, তারপর হচ্ছে অক্ষরপত্র বলো, তারপর হচ্ছে মুজিবুর রহমান স্যারে বলবো, যেই বই ফলো করি না কেন সবগুলো বইতে 1 থেকে 100 পর্যন্ত প্রতিটা সংখ্যা ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই সাউন্ডের দেওয়া নাই। তো এই যে আমি তোমাদেরকে একটা স্পেশাল নোট থেকে দেখাচ্ছি, এটা হচ্ছে রয়্যাল কোম্পানি থেকে প্রকাশ করা একটা স্পেশাল সাজেশন নোট। এই নোটের মধ্যেই 1 থেকে 100 পর্যন্ত সবগুলো ডিজিটের বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমেল বলো, সিরিয়াল মতো 1 থেকে 100 পর্যন্ত দিয়ে দিয়েছে। এই জন্য এই নোটটা আমি তোমাদের এখন আজকের ক্লাসে এখানে দেখাচ্ছি। এটার ছবি আমি তোমাদের দিয়ে দিব হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, পরে দেখে নিও। আপাতত আমি তোমাদের যা দেখাবো 1 থেকে 100 পর্যন্ত প্রতিটা সংখ্যাই আছে এখানে। আর পরীক্ষা আমাদের যত অঙ্ক আছে না 1 থেকে 100-র মধ্যেই আসে, এর বাইরে আসে না মূলত, ঠিক আছে? মূলত আর কি 1 থেকে 100-র মধ্যেই বেশি আসে। তো আমি তোমাদেরকে এটা একটু জুম করে এটা একটু দেখাচ্ছি, জাস্ট তুমি একটু দেখো তাইলেই হবে। হ্যাঁ, আমি জাস্ট একটু বুঝা দিই। আমাদের মনে করো এখানে 1 থেকে 17 পর্যন্ত আছে। হ্যাঁ, তো 1-এর জন্য বাইনারি 1, হেক্সাও 1, অক্টাল 1, এরপর সিরিয়াল মতো এগুলো সব থাকবে। সাপোজ লাস্টে একটা সংখ্যা নিলাম 15, 15-এর জন্য
বাইনারি হচ্ছে 4টা 1, হেক্সা হচ্ছে F, অক্টাল হচ্ছে 17। এবার একটা বিষয় খেয়াল করো, আমরা সবাই জানি যে ডেসিমেলে 0 থেকে, একটু ওয়েট, আমরা সবাই জানি ডেসিমেলে কি 0 থেকে, ডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বড় হয় সংখ্যা, এরপরে সংখ্যা নাই, এরপরে তো আমরা জানি 10, 1, 1, 1, 2 এরকমভাবে লিখতে হয়। বাইনারিতে 0 আর 1 ছাড়া কিছু ব্যবহার করা হয় না। আর হেক্সায় সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 15 পর্যন্ত, যেটাকে আমরা F বলি, F। আর অক্টাল হচ্ছে সবচেয়ে 7 পর্যন্ত, মানে 7 বলি। এরপরে আমাদের বাকি শব্দগুলো হবে। এখন এই শব্দগুলো যেমন দেখো এখানে একটা বিষয়, 7-এর পরে 8 হওয়ার কথা, 8 নাই, 10 আছে। 11, 12, 13, 14, 15, 16, 17, 17-এর পরে আবার 19, 18, 19 নাই, 20 আছে। এগুলো কিভাবে আসে? এগুলো আসার জন্য আমাদের ক্যালকুলেটর ফর্ম আছে। হ্যাঁ, বেশিরভাগ ম্যাথই ডেসিমাল থেকে কনভার্ট করা লাগে, তবে একটা স্পেশাল ম্যাজিক আছে, ম্যাজিকটা দেখালে তুমি ইজিলি বুঝতে পারবা। আমি চাইলে তোমাদের এখানে ম্যাজিকটা দেখাতে পারি, ক্যালকুলেটর দিয়ে যে কোনোভাবে বিয়ে করতে পারো, ডেসিমেল আসা লাগবে না। সাপোজ আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা একটা বড় একটা অঙ্ক নাও, একটা বিশাল বড় একটা অঙ্ক নিয়ে ক্যালকুলেশন করবা, তেলি হবে। আচ্ছা আমি দেখা দিই। তো এখানে মনে করো যেরকম লেখা আছে 1 থেকে 18 দেখাইলাম, এরপর হচ্ছে বাকি ম্যাথগুলো যে আছে, যে বাকি অংশগুলো মোটামুটি আমাদের সেম টু সেম, জাস্ট কোনটার পর কোনটা আসবে সিরিয়াল মতো লেখা আছে। এরপর হচ্ছে আমাদের পরবর্তী অংশ লাস্ট থেকে একবারে যদি দেখো এরকম অনেকগুলো ফর্ম আছে। হ্যাঁ, আমি দেখাবো ক্যালকুলেটর একটা স্পেশাল হ্যাক্স দেখাবো এখন। এটা হয়ে গেল। এবার পরবর্তী স্লাইডে যেটা আছে, পরবর্তী স্লাইডে এই যে 52 থেকে শুরু করে বাকি অংশগুলো এরকম ভিডিও পজ করেও দেখতে পারো, সমস্যা নেই, নোট করে যদি করতে চাও আর কি কেউ। এরপর হচ্ছে এখান থেকে এরকম আর কি এই সংখ্যাগুলো ফর্ম চেঞ্জ হয়েছে এরকম, এবং সর্বশেষে আমাদের এখান থেকে শুরু করে একবারে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেগুলো এই পর্যন্ত ফর্ম চেঞ্জ হয়েছে। এই ওকে, আচ্ছা এটা গেল। এখন একটা বিষয় তোমাদের আমি চমক দেখাই। ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর বের করো। বের করছো? তাতেই সময় কম, একটা ম্যাজিক দেখাই তোমাদের। আচ্ছা এবার একটা কাজ করো, মুডে যাও, মুডে যে আইসিটি মুডে যাও, 4-এ চাপ দাও। আচ্ছা একটা বিষয় তোমাদের বলি, ডেসিমেল মোডে আছে। হ্যাঁ, আমি যদি তোমাকে বলি দেখো যে হেক্সা ডেসিমেলে 5F এর পর কত হবে, 5F এর পর কত হবে? আচ্ছা পরে মানে 1 যোগ করবা, আগে মানে 1 বিয়োগ করবা। কি বললাম? পরে মানে 1 যোগ করবা। যদি বলি ডেসিমেলে 10-এর পর কত, 11, কেমনে হলো 1 যোগ কইরা। 11 পর কত, 12, কেমনে হলো 1 যোগ কইরা। মানে কি, পরের সংখ্যা বললে 1 যোগ করবেন, আর আগের সংখ্যা বললে 1 বিয়োগ করবেন। ওকে, এবার দেখেন 5F আপনারা লিখবেন, ডেসিমেলে না, হেক্সা ডেসিমেলে যায় না। এই যে হেক্সা চাপ দিয়ে 5F লিখেন। 5F লিখার পর সমান চাপ দিয়ে, সমান চাপ দেওয়া লাগবে না, 5F লিখার পরে বলছে না 5F এর পরবর্তী সংখ্যা, পরবর্তী মানে যোগ, পরবর্তী মানে যোগ, পূর্ববর্তী মানে বিয়োগ। সবাই কি বুঝতেছো আমার কথা? পরবর্তী মানে যোগ, পরের সংখ্যা মানে যোগ করবা। কত যোগ করবা? 1 যোগ করবা। আর যদি বলে পূর্বের সংখ্যা, তাহলে বিয়োগ করবা, 1 বিয়োগ করবা। কথা কি বুঝতেছো? পরের সংখ্যা বললে 1 যোগ করবেন, পূর্বের সংখ্যা বললে 1 বিয়োগ করবেন। কথা ক্লিয়ার? কথা বলো প্লিজ, বুঝতেছো আমার কথা? ক্লিয়ার। আচ্ছা এবার জি স্যার। এবার বলতেছি কি যে, আচ্ছা যেই মোডই হোক সমস্যা নাই, জাস্ট মোড বের করলে হবে। 5F এর পরের সংখ্যা, পরের সংখ্যা মানে 1 যোগ করো। তো 5F লিখে যোগ চিহ্ন 1 দাও, এবার সমান চাপ দাও, দেখো 60 চলে আসছে ডাইরেক্ট। কোনো ডেসিমেলে এই ফর্মে সেই ফর্মে যাওয়া লাগবে না, ডাইরেক্ট তুমি ক্যালকুলেশন করতে পারবে ডাইরেক্ট। এই যে 60 মিলে গেছে, দেখছো? এই যে হয়ে গেছে কিন্তু 60। বুঝছো এবার ব্যাপারটা? বুঝতে পারছেন? কথা বল না কেন, জাস্ট ডাইরেক্ট। জি স্যার বুঝছি। আচ্ছা এখন একটা বিষয় যদি বলি যে এইখানে, হ্যাঁ এইখানে যদি আমি বলি যে এই সংখ্যাটা 5A, এর আগের সংখ্যা কত? 5 এর আগের সংখ্যা 5A লিখবা, 5A লিখবা, আগের সংখ্যা মানে 1 বিয়োগ করে দাও, সমান চাপ দাও, শেষ, 59। দেখো ডাইরেক্ট চলে আসছে। এমসিকিউ করতে কতক্ষণ লাগবে? 5 সেকেন্ডের মধ্যে এমসিকিউ হয়ে যাবে তোমার। এই ট্রিক্সগুলো তোমাদের শিখতে হবে, এই ট্রিক্সগুলো শিখলে তোমরা যে কোনোভাবে যে কোনো এমসিকিউ ইজিলি সলভ করতে পারবা। এরপরে তুমি যদি বলো স্যার আপনি বাইনারিতে নিয়ে দেখান তো, হেক্সা দেখাইছেন, অক্টালে নিয়ে দেখান তো, সব সেম হবে, জাস্ট তুমি দেখো। সাপোজ তুমি যদি বলো যে স্যার এই যে এইটা আপনি তুলেন, এই যেটা 1 0 5টা 1 তুলেন, বাইনারিতে যাও 1 0 1 2 3 4 5, পরের সংখ্যা 1 যোগ করো,
দেখো মিলসেনি, এই যে 11 1 2 3 4 5টা শূন্য, দেখো মিলসেনি, এই যে মিলছে কিন্তু 11 দেখো মিলছো, ম্যাজিক দেখছো না? মিলছে। এটা কিন্তু ম্যাজিক, আর কিছু না, জাস্ট ওয়াও হয়ে থাকবা, জাস্ট তুমি যদি বুঝতে পারো টেকনিকটা অ্যাপ্লাই করতে পারো, হয়ে গেছে। ওকে, হ্যাঁ আসলে এটা ওয়াও, তবে এটা একটা জানতে হবে কেমনে কি, আমাদের ওই যে ডেসিমেলের যা মুড চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আর এই যে টেকনিকটা, এটা কিন্তু আমি শিখছিলাম এইচএসসি 25 ব্যাচের স্টুডেন্টদের পড়াতে গিয়া, ওরা আমাকে শিখাইছে স্যার এমনি করা যায়, সরাসরি করা যায়, আমাদের ডেসিমেল মুডে যায় আবার চেঞ্জ করতে হবে না, জাস্ট ডাইরেক্ট যোগ বিয়োগ করলেই হয়ে যায়, জাস্ট মুড করলেই হয়। এবার একটা বিষয় দেখো, আমরা অক্টাল থেকে যাই, অক্টাল থেকে একটা ফর্ম নিয়ে আসি। সাপোজ যদি বলা হয় স্যার এই যে দেখেন এখানে লেখা আছে 37-এর পরের সংখ্যাটা কত, আচ্ছা বাইনারিতে একটা বিয়োগ করি তো, যোগ তো মিলছে, বিয়োগ দেখি মিলে কিনা, যে কোনো একটা অঙ্ক নাও, সাপোজ এই অঙ্কটা নাও, এই যে অঙ্কটা, স্যার এই অঙ্কটা না কোনো করে নেওয়া যায়, কোনো করে নেওয়া যায়, আচ্ছা এই অঙ্কটা নিই, 1 দিয়ে 1 2 3 4 5 6 6টা শূন্য, হ্যাঁ দেখো 1 দিয়ে 1 2 3 4 5 4, কিরে আসে না কেন, কয়টা হইল, হয়েছে কি, এই যে 1 দিয়ে 6টা শূন্য না, হ্যাঁ 1 দিয়ে 6টা শূন্য, এবার আগের সংখ্যা মানে 1 বিয়োগ করো, দেখো তো মিলে কি না, এই যে মিলে গেছে কিন্তু 1 2 3 4 5 6 6টা 1, এই যে মিলে গেছে, 5টা 1 কোনটা আল্লাহ জানে, হ্যাঁ মিলে গেছে, দেখছো, মানে এক কথা ওয়াও চমৎকার আর কি। হ্যাঁ আচ্ছা, এরপরে এখানে দেখো, এইখানে অক্টাল থেকে আমি একটা দেখা দিই, অক্টাল মোডে, অক্টাল মোডে যেতে হবে আগে, যে অক্টাল মোডে আগে যেতে হবে, যে অক্টালে চাপ দাও, অক্টাল মোডে গিয়ে আগে অঙ্ক লিখবা, কত লিখবা, এই যে 77 লিখো, 77 পরের সংখ্যাটা বের করবেন, 1 যোগ করে দেখেন কত চমৎকার মিলে গেছে, কিন্তু এই যে 100 হয়ে গেছে, দেখছো, এগুলো ক্যালকুলেটরের গেম, এগুলো আর ক্যালকুলেটরের কিছু না। এবার বুঝছেন তো? আরেকটা বিষয় দেখাই, আরেকটা বিষয় কি, যে বিয়োগ করে যে বের করতে সেটা, তো এখানে যদি চাও যে স্যার এখানে 70 থেকে 1 বিয়োগ করে দেখি কত হয়, অক্টালে যাও, 70 বিয়োগ 1 কত হবে, ওই দেখো 67, এটা মিলে গেছে। তো আসলে কম্পিউটার প্রোগ্রামটা এইভাবেই তৈরি করা, বাইনারি, ডেসিমেল, অক্টাল, হেক্সাডেসিমেল, এভাবেই আমাদের প্রোগ্রাম তৈরি করা, সেই হিসাবে কাজ করে আর কি। তো যারা যারা আছো বাকিরা কি বুঝতে পারতেছো, ক্যালকুলেটরের হ্যাক্সগুলো জানতে হবে, এমসিকিউ পাওয়ার জন্য শর্টকাট টেকনিক জানতে হবে, আদারওয়াইজ এমসিকিউ তোমাদের প্যারা দিবে, প্রচণ্ড প্যারা খাবা। তো কার কোনো প্রশ্ন আছে এখানে, এনিওয়ান, কেউ কিছু বলবা? না স্যার বুঝছি। ওকে, এটা খেয়াল রাখবেন, এমসিকিউর জন্য শর্টকাট টেকনিক শিখে ফেললাম, হয়ে গেল। এইবার চলেন আমরা যাই আমাদের পরবর্তী অংশে। ক্লাস কিন্তু এখনো শেষ হয় নাই, আমাদের মাত্র 2টা স্লাইড গেল। ওকে, তো এখন একটা বিষয় খেয়াল করো, তুমি যদি ক্লাসগুলো রেগুলার করো, তোমাদের তো আসলে আর বলা হয় না আইসিটিতে, মানে বলার লাগে না যে আইসিটিতে তোমাদের স্পেশাল কোর্সে ভর্তি হতে হবে, স্পেশাল প্রাইভেট ব্যাচে ভর্তি হতে হবে, অফলাইন বলো অনলাইন বলো, শুধু আইসিটি কেন, যে কোনো সাবজেক্ট যদি আমি তোমাদের কীভাবে পড়াইতে পারি, আর্টস কমার্স সায়েন্স, প্রতিটা সাবজেক্ট যেভাবে নোট করে করে নিখুঁতভাবে বুঝে বুঝে পড়াইতে পারি, তাহলে দেখা যায় বাংলাদেশের শিক্ষার্থীদের যারা মানে আমরা আর্থিকভাবে একটু মানে পিছিয়ে আসি, তাদের এই যে প্রাইভেট কোচিং এই বিষয়টা নিয়ে আর তেমন প্রয়োজন হয় না। শুধু আমি কেন, যারা ভালো পড়ায় তাদের ক্লাসগুলো ফলো করলে তো হয়ে যায়, কিন্তু পোলাপেনদের সমস্যা কি, ওরা আসলে ফলো করতে চায় না, লেখাপড়া করতে চায় না, ওদের মানে অলসতা লাগে। আসলে তোমরা দেখছো যে এই বছর তো এসএসসি পরীক্ষা 26 ব্যাচ দিচ্ছে, তাই না, 27 তোমরা দিবা। এই যে রিফাত ভাইয়ের যে একটা 26 ঘন্টার এসএসসি ফিজিক্সের লেকচার, ওয়ান শট ক্লাস, এটা নিয়ে তো তুমুল ফেসবুকে তোলপাড় হচ্ছে, তাকে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে, কেউ পজিটিভলি বলতেছে, কেউ নেগেটিভলি বলতেছে। তো আমিও শেয়ার করছিলাম, আমিও শেয়ার করে আসলে ফানি মুডে শেয়ার করছি না, আমি শেয়ার করছিলাম একটু অবাক হয়ে, যে 26 ঘন্টার ক্লাস কেমনে পসিবল। আমি আসলে তাকে খোঁচা দিয়ে কোনো কথা বলি নাই, কারণ আমিও একটা প্ল্যাটফর্মে ক্লাস করাই, আমারও একটা প্ল্যাটফর্ম আছে, তারও একটা প্ল্যাটফর্ম আছে। তো আমাদের তো এখানে মানে রেষারেষির কোনো প্রয়োজন নাই, হিংসার কোনো প্রয়োজন নাই, যার যার প্ল্যাটফর্ম থেকে সে পড়ায়, বাচ্চাদের হেল্প করে, তো তার প্ল্যাটফর্ম থেকে তার বাচ্চাদের সে হেল্প করে, আমার প্ল্যাটফর্ম থেকে আমার বাচ্চাদের আমি হেল্প করি, তো মানুষ তো মানুষকে হেল্প করে, তাই না। তারপরও দেখা যাচ্ছে কিছু কিছু বিষয় আমাদের যখন কাজ করি আমরা ভুল ত্রুটি থাকতেই পারে, তারপরও দেখলাম যে এই বিষয়টা নিয়ে অনেকেই মানে ফেসবুকে অনেক পোস্ট দিয়েছে, আমিও পোস্ট দিয়েছি। তো আমার পোস্টটা আমি তেমন তাকে নিয়ে আমি তুচ্ছ তাচ্ছিল্য করি নাই, আমি জাস্ট অবাক হয়ে পোস্ট দিয়েছি যে আসলেই তো অনেক 26টা ঘন্টার ক্লাস, এসএসসি পরীক্ষার মাত্র 2 দিন গ্যাপ আছে, ফিজ পরীক্ষা 26 ঘন্টা ক্লাস কেমনে করবে। তো এই নিয়ে মানে আমি চিন্তা করে পোস্ট দিয়েছি বা শেয়ার করছি। তো এগুলো দেখে অনেক স্টুডেন্টরা আমাকেও বলতেছে যে সেলিব্রিটি হওয়ার জন্য
খোঁচা না দিলে হয় না বা কী করলে হয় না, মানে অনেক কিছু বলছে, অনেক কমেন্ট করছে। তো আমি আসলে ওরকমভাবে শেয়ার করিনি। আমি আমার দিক থেকে আমার কাছে একটু মনে হয়েছে যে এটা 26 ঘন্টা ক্লাস, একটু অবাক ক্লাসে দেখে আমি শেয়ার করছি। তো এটা নিয়ে বিষয়, এটা মূল কথা না। মূল কথা হচ্ছে যে বাচ্চাদের যে আগ্রহ, 26 ঘন্টা বলো, 30 ঘন্টা বলো, 100 ঘন্টা বলো, বাচ্চাদের আগ্রহটাই মেন। আমরা যদি এত কষ্ট করে ক্লাস নেই 26 ঘন্টা, 27 ঘন্টা বা 100 ঘন্টা, তো আমাদের ক্লাস নিয়ে লাভটা কি যদি তোমরা ক্লাস ঠিক মতো না করো? এই যে ইউটিউবে কত হাজার হাজার ক্লাস আছে, লাভ তো নাই যদি বাচ্চারা না দেখে। কথা হচ্ছে যে তোমাদের ডেডিকেট থাকতে হবে, তোমাদের একটা দায়িত্ব থাকতে হবে যে আমরা লেখাপড়া করি, আমাদের পরীক্ষা দিয়ে পাশ করতে হবে, আমাদের ক্লাসগুলো করতে হবে। স্যার ম্যাডামরা দেখে আমাকে হাতে পায়ে ধরা ধরা ক্লাস পড়াবে, এত ঠেকা সবার পড়ে নাকি, বুঝছো? তো আমাদের একটা দায়িত্ব আছে, আমাদের পাশ করতে হবে, পরীক্ষা দিতে হবে, আমাদের রেজাল্ট ভালো করার জন্য আমাদের একটু পড়তে হবে। তো ইউটিউবে অনেক ক্লাস আছে, যে ক্লাস তোমার ভালো লাগে সেই ক্লাস তুমি দেখবা। অনলাইনে অনেক কোর্স আছে, যে কোর্সগুলো তোমার কাছে পসিবল কিনা সেগুলো কিনে তুমি পড়বা। অফলাইনে ভালো করে প্রাইভেট পড়বা। আর মূল কথা হচ্ছে রেজাল্ট ভালো করার জন্য তোমাকে পড়তে হবে, কষ্ট করতে হবে। তো দেখা যায় অনেকেই মনে করে যে আসলে ভালো ভালো ক্লাস করার জন্য ভালো অ্যামাউন্টের প্রাইভেট পড়তে হয়, কোচিং করতে হয়, বা ইউটিউব না, অনলাইনে কোর্স করতে হয়। হ্যাঁ ঠিক আছে, ভালো ভালো সার্ভিস পেতে গেলে ভালো ভালো টাকা খরচ করতেই হবে, স্বাভাবিক। কিন্তু তারপরেও তো কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় স্টুডেন্টরা যারা আছে তারা ভালো ভালো সার্ভিস পাওয়ার পরেও বা একটা বিষয় ফ্রিতে পাওয়ার পরেও ওরা মূল্যায়ন করে না, যে এটা তো ফ্রি ক্লাসে আর কি শেখাবে, ফ্রি ক্লাসে এই আগডুম বাগডুম শেখাবে, এরপরে কিছু হবে না। কিছু আসলে না, ক্লাস তো কখনো ফ্রি হয় না। ক্লাস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ক্লাসই হয়, জাস্ট পারিশ্রমিকটা নেওয়া হয় না, এই আর কি। পারিশ্রমিকটা যেখানে প্রিমিয়াম কোর্সে আগে থেকে টাকা নিয়ে পড়ানো হইতো বা স্টুডেন্টদেরকে সুযোগ দেওয়া হইতো ক্লাস করতে, আর ফ্রি ক্লাসগুলোতে কি টাকা পয়সা ছাড়া বা বিনা পারিশ্রমিকে সুযোগ দেওয়া হয়। কিন্তু ওই বাচ্চারা মনে করে ফ্রি ক্লাসটা তেমন ভালো শেখানো হয় না বা বোঝানো হয় না। আসলে এটা ভুল কথা। যারা ফ্রি ক্লাস প্রোভাইড করে ওদের ক্লাসগুলো অনেক ইউনিক হয়। হয়তো বা সবগুলো লেকচার ওরকমভাবে পাওয়া যায় না ফ্রি অ্যাভেলেবল, হয়তো কিছু কিছু অধ্যায় পাওয়া যায়। তো ওটা নিয়ে সমস্যা নাই, যতটুকুই পাওয়া যায় তোমার দায়িত্ব হচ্ছে তুমি পড়বা, শিখবা। এখন তোমাকে পড়াইতে গেলে, শেখাতে গেলে যদি আমাদের কষ্ট হয়, আমরা তোমাদের বারবার ডাকি ক্লাস করো, পড়ো, কিন্তু তোমাদের কোনো মাথা ব্যথা নেই, তোমাদের গুরুত্ব নাই। তো এই যে পরিশ্রমে কোনো ভ্যালু আমাদের আসলে নাই। তো অনেকগুলো কথা বললাম, কথাগুলো একটাই মানে হচ্ছে তোমাদের একটু ডেডিকেট থাকতে হবে। এই যে আমি তোমাদেরকে পড়াচ্ছি, নোটগুলো করতেছি সারা দিন ব্যাপী, সপ্তাহে 7টা দিন 6টা দিন যেমনি হোক নোটগুলো করতেছি, বুঝাচ্ছি। এটার প্রতি একটা আগ্রহ থাকতে হবে যে হ্যাঁ সপ্তাহে প্রতি শুক্রবার একটা ক্লাস হবে, এই ক্লাসটা আমরা করবো সবাই মিলে, ফ্রেন্ডদেরকে নিয়ে আসবো, বা স্যারে যে পড়াইছে এক সপ্তাহের মধ্যে যা যা পড়াইছে এগুলো রিভিশন দিই, দেখি আমি বই থেকে একটা অঙ্ক পারি কিনা, বা স্যারের সাথে আলোচনা করি যে স্যার পরবর্তী ক্লাসে কী কী পড়াবেন। এই বিষয়গুলো যদি আলোচনা করো, একটু প্র্যাকটিস করো, একটু রিভিশন করো, তাহলে কিন্তু মোটামুটি স্যাররাও খুশি এবং তোমরাও খুশি। কারণ কি, তোমরাও শিখতে পারতেছো, স্যাররাও আরও সুন্দর সুন্দর তোমাদের ক্লাস উপহার দিবে, গিফট হিসাবে দিবে। কিন্তু এত কষ্ট করে ক্লাস নেওয়ার পরও ঠিকমতো যদি ক্লাসই না আসো, ফ্রেন্ডদের না বলো, প্র্যাকটিস না করো, তাহলে কিন্তু স্যাররা আর কষ্ট করে ক্লাসগুলো নিবে না, বলবে যে এত কষ্ট করে লাভ কি, ওরা তো ক্লাস করে না, দরকার নাই ক্লাস করা, বন্ধ করে দিই। মূল কথা হচ্ছে এটা, কষ্ট পরিশ্রম মানুষ কখন করে, যখন দেখে এই কষ্টটার যে একটা সফলতা, সেই সফলতা আছে। এই কষ্ট করলে সবার কাছে এই কষ্টের যে মূল্য, সেই মূল্যটা সে পাবে, তখনই সে কষ্ট করে। তো দেখা যায় কষ্টটা কোর্সে করে অনেকে বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে কোর্সেই বেশি কষ্টটা করা হয়, কারণ কোর্সের ক্লাসগুলো অনেক সুন্দর হয়, স্লাইড তৈরি করা হয়। আর ফ্রি ক্লাসগুলোতে এত কষ্ট করা হয় না, মোটামুটি কষ্ট করে দিলেই হয়ে যায়। তো মূল বিষয়টা হচ্ছে যে তোমাদের আগ্রহ থাকতে হবে, পড়ার ইচ্ছা থাকতে হবে। যদি ইচ্ছা না থাকে, আগ্রহ না থাকে, আমরা যতই কষ্ট করি আমাদের কষ্টটা মনে হবে বৃথা। এই হচ্ছে মূল বিষয় আর কি। তো যাই হোক, আমার যে প্ল্যাটফর্ম তোমরা জানো, 2টা প্ল্যাটফর্মে ক্লাস করাচ্ছি, কোয়ান্টাম প্ল্যাটফর্ম আর হচ্ছে ইকরা প্ল্যাটফর্ম। তো এখন 2 প্ল্যাটফর্মে আমি যে ক্লাস করাই, ক্লাস কিন্তু এরকম না যে এক প্ল্যাটফর্মে এত সুন্দর ক্লাস, আরেক প্ল্যাটফর্মে একটু নর্মাল ক্লাস, এরকম না। আমার সকল প্ল্যাটফর্মে ক্লাসটা খুবই ইউনিক হয়, খুবই স্পেশাল হয়, জাস্ট তোমাদের আগ্রহ, ইচ্ছা, চেষ্টা আর স্বপ্নটা সত্যি প্রমাণ করবে ইনশাল্লাহ। তো ক্লাস এখনও শেষ হয় নাই, আমাদের মূলত ম্যাথ শুরু করবো আমরা মূলত হচ্ছে বাইনারি থেকে ডেসিমেলের যে ম্যাথ, সেটা যাব। 1 নম্বর যে অঙ্কটা আছে ডেসিমেল থেকে বাইনারি, সেটা করব, সেটা করি আমাদের ক্লাস শেষ হবে ইনশাল্লাহ। তো 10 মিনিট ওয়েট করো, 10 মিনিট পর নতুন লিঙ্ক দিচ্ছি। ক্লাস রেকর্ডটা আমি এখন সেভ করব। ক্লাস শেষ হয় নাই, 10 মিনিট পর নতুন লিঙ্ক আসছে, সেই লিঙ্কে ক্লাস শেষ হবে ইনশাল্লাহ, অপেক্ষা করো। আসসালামু আলাইকুম। আমাদের চমৎকার গিফট ক্লাসের এই মুহূর্তে আমরা আমাদের আজকের সম্পূর্ণ লেকচারের স্পেশাল মোমেন্টে আছি। আমরা এখন যেই টপিকটা নিয়ে আলোচনা করব, এই টপিকটা হচ্ছে সরাসরি কনভার্সন, অর্থাৎ এক রূপ থেকে অপর রূপে রূপান্তর।
আমাদের এই অধ্যায়ের প্রথম যে ক্লাস ছিল, সেই প্রথম ক্লাসে কিন্তু আমাদের এই স্পেশাল যে নোটটা সেটা দেখানো হয়েছিল, যেখানে 1 থেকে 12টা অঙ্ক আছে। তো আজকে আমরা 1 নাম্বার অঙ্কটাই শুরু করব ইনশাল্লাহ। 1 নাম্বার অঙ্কের নামটা আসলে কি? আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে, আইসিটিতে আমরা মোটামুটি 12টা টাইপের অঙ্ক করব, দশমিক ছাড়া 12টা, আবার দশমিক সহ 12টা, মোট 24টা অঙ্ক। এই 24টা অঙ্ক করলেই সংখ্যা পদ্ধতি মোটামুটি শেষ। এরপরে লাস্টে একটা টপিক থাকবে টুস কমপ্লিমেন্ট, সেটা করলেই পুরো অংশটাই শেষ। এরপরে ডিজিটাল ডিভাইসের ক্লাস হবে ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই 24টা অঙ্কের ফার্স্ট অঙ্কটা আমরা এখন করব। এই ফার্স্ট অঙ্কটার নাম দেখা যাচ্ছে, ডেসিমেলের একটা অঙ্ক দেওয়া থাকবে, সেই অঙ্কটা আমাদের কনভার্সন করতে হবে কোন ফর্মে? বাইনারিতে। একটু রিভিশন দাও। ডেসিমেল দেওয়া থাকবে, বাইনারি করতে হবে। কিভাবে করব? 2 দ্বারা ভাগ করব, 2 দ্বারা ভাগ করে অঙ্কটা করব। তো একটু রিভিশন করতেছি মনে করার জন্য। আমাদের সবসময় ডেসিমেল দেওয়া থাকবে, আমাদের সেই অঙ্কটাকে বাইনারিতে করতে হবে। ডেসিমেল অঙ্কটা কোন ফর্মে করতে হবে? বাইনারিতে করতে হবে বা বাইনারিতে নিয়ে আসতে হবে। এই জন্য আমরা কী করব? ডেসিমেলে যে অঙ্ক দেওয়া থাকবে সেটাকে সবসময় 2 দ্বারা ভাগ করে অঙ্কটা সলভ করব। এটা আমাদের শর্টকাট টেকনিকে ছিল, এটা আমি তোমাদেরকে প্রথম ক্লাসে পড়াইছিলাম। কেমনে জয়েন করছো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, এতটুকু কথা তো ক্লিয়ারলি বুঝতে পারছো তাই না? এখানে কার কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, এখন এই অঙ্কটা আমরা কিভাবে করব, ডেসিমেল থেকে বাইনারি করার নিয়মটা কি, প্রসেসটা কি, বা অঙ্ক পরীক্ষা কিভাবে আসে সেটা আমরা আজকে দেখব। প্রথমে চলো আমরা ডেসিমেল থেকে বাইনারি করার প্রসেসটা দেখি, দেন আমরা সরাসরি বোর্ড পরীক্ষা এখান থেকে যেভাবে প্রশ্ন আসে সেটা দিয়ে আজকে স্পেশাল ক্লাসটা শেষ করব ইনশাআল্লাহ। তো চলো আমরা শুরু করি আমাদের ডেসিমেল থেকে বাইনারি অঙ্ক করার প্রসেস। একটু ওয়েট করো, আমি নোটটা একটু বে করতেছি, স্লাইডটা বে করে তোমাদের সামনে আনতেছি। সম্পূর্ণ অংশটা ভালো করে একটু মনোযোগ দিও। আমাদের 1 নাম্বার টপিক বা 1 নাম্বার অঙ্কের নাম আর কি, ডেসিমেল থেকে বাইনারি। জাস্ট খেয়াল রাখবা, ডেসিমেল থেকে বাইনারি, অর্থাৎ আমাদের একটা অঙ্ক দেওয়া থাকবে, ডেসিমেল করতে হবে বাইনারিতে। কীভাবে করা যায় এখন আমরা সেই ফর্মুলাগুলোই চেক করব বা দেখব। আমি একটা বিষয় বলি, অঙ্কটা আমি করাবো পরবর্তী পেজে, আমাদের অঙ্ক আছে। আপাতত আমি একবার ফর্মুলাটা আমি তোমাদের দেখাই, এখানে কিছুই বুঝতে হবে না বা বুঝতে সমস্যা হবে, জাস্ট তোমরা একটু খেয়াল করো কি কি আছে। আমরা যখন ম্যাথ সলভ করব আবার প্রতিটা পার্ট বাই পার্ট নিখুঁতভাবে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ফর্মুলার মধ্যে আমরা যা যা লিখতেছি এগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের এই অঙ্কটা সলভ করার জন্য। 1 নাম্বার, আমরা সবসময় এখন প্রথম যে অংশ পূর্ণ অংশ মানে দশমিক চিহ্ন ছাড়ার অঙ্কটা আমরা করব, অর্থাৎ পূর্ণ ডেসিমেল থেকে বাইনারি সংখ্যা। আবার আমাদের পরবর্তী অংশ হচ্ছে কি দশমিক চিহ্নযুক্ত ডেসিমেল থেকে বাইনারি। আমরা এটা করতেছি কি পূর্ণ সংখ্যার জন্য, মানে কেন দশমিক চিহ্ন কোনো অঙ্ক থাকবে না। তো এই জন্য লিখতেছি যে পূর্ণ ডেসিমেল সংখ্যাটিকে সবসময় 2 দ্বারা ভাগ করব। আমরা এটা সূত্রেও পড়ছিলাম যে ডেসিমেল থেকে বাইনারি করতে 2 দিয়ে ভাগ করতে হয়। পরবর্তী নিয়ম, ক্যালকুলেটর দ্বারা 2 দিয়ে ভাগ করার পর ভাগফল অংশে যদি দশমিক চিহ্ন চলে আসে তাহলে আমাদের 2টা কাজ করতে হবে। প্রথম কাজ, ভাগফলের স্থানে পূর্ণ সংখ্যা লিখতে হবে। পরবর্তী কাজ, ভাগ শেষের স্থানে 1 লিখতে হবে। এখন এগুলো কি আসলে তোমরা বুঝতেছি না, খালি পড়েই যাই, একবার রিভিশন দিই বা রিডিং পড়ি, ম্যাথ যখন সলভ করব তখন ইজিলি বুঝতে পারবা। প্রতিটা স্টেপ আমি আবার আসবো, জাস্ট পড়ে যাই। কি বললাম, ক্যালকুলেটর দ্বারা যখন আমরা 2 দিয়ে ভাগ করব তখন দেখব ফলাফলের জায়গায় দশমিক চিহ্ন আসে, তখন আমাদের ভাগফলের স্থানে পূর্ণ সংখ্যা লিখে দিব আর ভাগ শেষের জায়গায় 1 লিখে দিব। যদি দশমিক চিহ্ন না আসে তখন কি করব, যদি ফলাফল অংশে দশমিক চিহ্ন না আসে তখনও আবার 2টা কাজই করব। ভাগফলের জায়গাতে সবসময় পূর্ণ সংখ্যা লিখব, এইবার ভাগ শেষের জায়গাটা 0 লিখব, অর্থাৎ দশমিক চিহ্ন না আসলে 0, দশমিক চিহ্ন আসলে ভাগশেষ 1 আর দশমিক চিহ্ন না আসলে ভাগশেষ 0।
জাস্ট এটা খেয়াল রাখবা। এটাই হচ্ছে আমাদের এই ডেসিমেল থেকে বাইনারি করার মেইন ফরম্যাট। দশমিক চিহ্ন আসলে ভাগশেষ 1, দশমিক চিহ্ন না আসলে ভাগশেষ 0। এইটা আবার মনে রাখার টেকনিক কি? সব কিছু তো টেকনিক দিয়ে বলা যায় না, তবে মনে রাখার টেকনিক হচ্ছে না মানি নাই, না মানি নাই, নাই মানে কি? 0। সাপোজ আমি যদি বলি তোমার কাছে কত টাকা আছে, বলবা স্যার আমার কাছে কোনো টাকা পয়সা নাই। তে মানে কি? টাকা আছে নাই, নাই মানে কি? 0 টাকা আছে। নাই মানে কি? 0 টাকা আছে। কথা কি বুঝতেছো যা বললাম? রেসপন্স করতে হবে। না মানি জি স্যার, নাই, বুঝছি। হ্যাঁ না মানি নাই, নাই মানি 0, তার মানে দশমিক চিহ্ন না থাকলেই 0, থাকলে 1, শেষ। এবার পরবর্তী রুলস, আমরা যে ভাগ করব, কতক্ষণ ভাগ করব? আর সারা জীবন ভাগ করব? সারা জীবন তো ভাগ করা যাবে না, যতক্ষণ না পর্যন্ত ভাগফলের জায়গাটি 0 না হবে। হ্যাঁ হ্যাঁ, এক্সাম্পল দিব, একটু পরে এক্সাম্পল দিব, জাস্ট আমি বলতেছি, রিভিনিউ পড়তেছি। তো আমরা যে ভাগ করব, 2 দিয়ে ভাগ করব, কতক্ষণ করব? সারা জীবন তো করব না, যতক্ষণ না পর্যন্ত ভাগফলের স্থানটি 0 না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত সব সময় 2 দিয়ে ভাগ করতেই থাকবো, ভাগ করতেই থাকবো। 3 নম্বর কথা। 4 নম্বর কথা কি বলতেছে? ভাগ করতে করতে যখনই দেখতে পাবো ভাগ ফলের জায়গাটা 0 হয়ে গেছে, তখন আর আমি ভাগ করব না, থেমে যাব। তারপর ভাগ শেষের জায়গা থেকে একবারে নিচ থেকে লিখতে লিখতে উপরের দিকে উঠব। ফাইনালি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এমএসবি থেকে শুরু করে এলএসবি পর্যন্ত লিখে দিব এবং বেজ লিখব 2। তাহলেই 100% আমাদের ডেসিমেল থেকে বাইনারি অঙ্ক ইজিলি হয়ে যাবে। এখন আমরা যে এইগুলো বকবক করে বলছি, কিছুই বুঝি নাই, এটা আমি স্বাভাবিক, সবাইকে বলছি কিছুই বুঝবা না, আমরা তো ম্যাথ এখনও করিনি, জাস্ট আমি প্রসেসটা দেখাইলাম। এখন আমরা একটা অঙ্ক নিব, সেই অঙ্কের প্রতিটা স্টেপ বাই স্টেপ এই অংশগুলোতে আমি আবার শুরু করব ব্যাখ্যা, এটা কেমনে, ওটা কেমনে, এটার অর্থ কী, ওটার অর্থ কী, তাহলে ইজিলি এই 5টা ফর্ম ইজিলি বুঝতে পারবো ইনশাল্লাহ। জাস্ট একবার দেখাইলাম। এখন আমরা এই যে প্রসেস অনুযায়ী আমাদের যে ম্যাথ সলভ করতে হবে, সেই ম্যাথ পরীক্ষা কেমনে আসে আর কীভাবে সলভ করবো সেটা আমি এখন দেখাবো। একটা বিষয় খেয়াল রাখবা, আমরা যখন পড়বো শুধু আইসিটি না, যা যা আছে গ্রুপ সাবজেক্ট, সায়েন্সের গ্রুপ সাবজেক্ট বলো, কমার্সের গ্রুপ সাবজেক্ট, আর্টসের গ্রুপ সাবজেক্ট, আমাদের পড়তে হবে ঠিক এইভাবে। আমি যে ক্লাসগুলো করাচ্ছি না, এই ক্লাসগুলোর মধ্যেই তোমরা সাজেশন পেয়ে যাও, পড়ার সাজেশন, টেকনিকগুলো বুঝে যাও, কেমনে পড়তে হবে, কেমনে লিখতে হবে। প্রত্যেকটা সাবজেক্ট যখন তোমরা পড়বা, যে কোনো সাবজেক্টের কথাটাই রুলসটা সত্যি। প্রত্যেকটা সাবজেক্ট যখন তোমরা পড়বা, প্রত্যেকটা সাবজেক্টের যে টপিকগুলো তোমরা পড়বা বই থেকে, প্রত্যেকটা টপিক এইভাবে সুন্দর করে তোমাকে সাজায় সাজায় পড়তে হবে, তাহলেই তোমার সেই টপিকের পড়াগুলো মনে থাকবে। শুধু কি তাই, শুধু পড়লেই তো হবে না, শুধু খাতায় লিখলেও হবে না, তোমাকে লগে লগে প্র্যাকটিস করতে হবে। তুমি যে পড়তেছো, লিখতেছো, এগুলো আসলে কাজে লাগে নাকি কাজে লাগে না, এর প্রমাণ তো তোমাকে খুঁজে বের করতে হবে। এই জন্যই আমাদের প্ল্যাটফর্মটা তোমাদেরকে প্রমাণ দেখায় লগে লগে। এই যে তোমাদেরকে আমি পড়াচ্ছি ডেসিমেল থেকে বাইনারি এভাবে করবা, ওইভাবে করবা, এটা চাপ দিবা, সেটা চাপ দিবা, এটি কি আসলে পরীক্ষা আসে নাকি হুদাহুদি আমি আলোচনা করতেছি, এটার প্রমাণ একটু পরে দেখতে পাবা। তো আমাদের লেখাপড়া হবে প্রমাণ সংক্রান্ত, যা পড়বো তা পরীক্ষা আসে নাকি আসে না সেটা আমাকে খুঁজে বের করতে হবে। যদি পরীক্ষা আসে তাহলে ভালো করে পড়বো, যদি পরীক্ষা না আসে পড়বো না। সিরিয়াসলি বলতেছি, বইয়ের সব কিছু তো আসলে পড়তে হয় না, সব কিছু কি পরীক্ষা আসেও না। যা আসে তাই পড়বো, যা আসবে না পড়বা না। এত সময় তো আমাদের নাই, এত ধৈর্য আমাদের নাই, এত কষ্ট করার প্রয়োজন তো নাই। এই সূত্রগুলো, টেকনিকগুলো, গাইডলাইনগুলো কি বুঝতে পারতেছো? আমার যে এই স্পেশাল কথাগুলো বুঝতে পারছো যা বললাম? একটু কথা বললো। ক্লাসে তো আসো মোটামুটি 5 জন, কেয়ামনি, কায়ুম আলী, রবি, তামান্না, তুলি, বুঝতেছো? এই যে কথাগুলো বললাম, কথাগুলো কি বুঝতে পারছেন? এগুলো হচ্ছে আমাদের টেকনিক, পড়ালেখার টেকনিক অনুযায়ী পড়তে হবে, সারাদিন পড়লেই হবে না, সিস্টেম মতো পড়তে হবে। আচ্ছা, তো যেটা বললাম, আমি আইসিটি দিয়ে তোমাদের বুঝাইলাম, আইসিটি সাবজেক্ট দিয়ে তোমাদের বুঝালাম যে তোমাদেরকে এইভাবে এই স্টাইলে পড়তে হবে, তাহলে তোমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ, লেখাপড়া ভালো হবে, পরীক্ষার রেজাল্ট ভালো করবে। তো এখন যেটা বলি, আমাদের প্ল্যাটফর্মের প্রতিটা লেকচার এরকমভাবে সাজানো থাকে, প্রত্যেকটা টপিক পড়াবো, বেসিক পড়ায়া বুঝাইয়া দিব, সব হাতে কলমে শেখার পর
সর্বশেষ প্রমাণ দেখাবো যে হ্যাঁ আমি যে তোমাদের এত কষ্ট করে এত ঘন্টা দ্বারা পড়াইলাম, লাভ কি, এই যে পড়ছো আমার কাছ থেকে শিখছো এটার উপকারটা কি, এই পড়াটা কোথায় কাজে লাগবে সেই প্রমাণটা আমি তোমাদের দেখা দিব। আজকেই এই প্রমাণটা হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথম লেকচারে প্রমাণ দেখানোর সুযোগ ছিল না, কারণ কি প্রথম লেকচারটা ছিল বেসিক। তো বেসিক ক্লাসটা তো বেসিক আলোচনা হবে, সেখান থেকে তো আমাদের তেমন প্রশ্ন বানায় দেখাইতে হবে না। কিন্তু টপিক যখন আমরা পড়ে শেষ করে ফেলবো, লগে লগে আমাকে প্রমাণ খুঁজতে হবে যে এই টপিকটা আমি শেষ করে ফেলছি, এখন প্রমাণ দেখান। আপনি যে আমাদের পড়াইছেন, এই একদিন লাগে, 2 দিন লাগে, 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগে পড়াইছেন, এই টপিকটা যে শেষ করছেন, এখন আমাদের প্রমাণ দেখান এই টপিকটার মধ্যে থেকে পরীক্ষায় প্রশ্ন আসছে, হোক সেটা এমসিকিউ প্রশ্ন বা সিকিউ প্রশ্ন, আমাদের প্রমাণ দেখান। প্রমাণ দেখালে আমরা আপনার কাছে পড়বো, নাহলে পড়বো না। একবার বাংলা কথা, এটা হোক অফলাইনে পড়া বা অনলাইনে পড়া, এটা খেয়াল রাখবা। যে তোমাকে পড়ায় তার কাছে এভাবে তার পড়াটা আদায় করে নিবা। যদি দেখো যে তিরিং বিরিং করতেছে, পড়াচ্ছে অনেক কিছুই, প্রবলেম সলভ করতেছে না, প্রশ্ন প্র্যাকটিস করাচ্ছে না, তার মানে গন্ডগোল আছে সেখানে। তো তুমি জায়গা মতো হাত দিবা যে আপনি এরকম করবেন কেন, আমাদের যা পড়াবেন তাই আমাদের প্র্যাকটিস করান। প্র্যাকটিস যদি না করান তা আমাদের মনে সন্দেহ লাগবে যে আসলেই কোনো গন্ডগোল আছে, আপনি শুধু শুধু আমাদের পড়াচ্ছেন মাস শেষে টাকা দেওয়ার জন্য বা বেশি লং করে ক্লাস নেওয়ার জন্য, যে মাস শেষে টাকা দিব তাকে। তো আগ্রহ বাগ্ন তো পড়াতে হবে, তাই না? তো এই বিষয়গুলো খেয়াল রাখবা, অফলাইন হোক বা অনলাইন হোক সব জায়গায় সেম কথা। জাস্ট মনে রাখবা যা পড়বা তা কাজে লাগাইয়া পড়বা, শুধু শুধু পড়বা না। আচ্ছা, তো আমরা শুরু করি। দেখো আরেকটা কথা বলি, শোনো, এই কথাটা শেষ করি, তারপর আমি অঙ্ক যাচ্ছি। আমরা যখন ভার্সিটি অ্যাডমিশনে প্রিপারেশন নিচ্ছিলাম আর কি, তখন যে ভাই আমাদের পড়াইতো নাজমুস সাকিব ভাইয়া এসিএস প্ল্যাটফর্মে ক্লাস নেয়, তোমরা জানো সবাই। এসিএস প্ল্যাটফর্ম অনলাইনে বেস্ট প্ল্যাটফর্ম সায়েন্সদের জন্য, অ্যাডমিশন বলো একাডেমিক বলো। তো এসিএস প্ল্যাটফর্মে যে রসায়ন পড়ায় নাজমুস সাকিব ভাইয়া, সেই নাজমুস সাকিব ভাইয়ার ফার্স্ট ব্যাচের শিক্ষার্থী আমি ছিলাম অফলাইনে। মানে নাজমুস সাকিব ভাইয়া যখন অফলাইনে পড়ানো শুরু করে, মানে তার শিক্ষকতা পেশায় অ্যাডমিশন জানি যখন শুরু করে, আমরাই ছিলাম ফার্স্ট ব্যাচ। এর মধ্যে আমি ছিলাম একজন, আমি ছিলাম এইচএসসি 18 শিক্ষার্থী, মানে 2018 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি। তোমরাও যে আমাদের যেই বিখ্যাত যেই মোটিভেশনাল প্ল্যাটফর্ম হালকি স্টাইন, আনাস, ASM আনাস ফেরদৌস, নাম শুনছো না তোমরা? আমার কথা কি বুঝতেছো? পীর সাহেব, পীর, অনলাইন প্ল্যাটফর্মে যাকে পীর বলা হয়, আনাস পীর, বুঝতেছো আমার কথা? একটু কথা বলো। এই যে আনাস পীর এই কথাগুলো মোটিভেশন দেয়, ওই তোর সিলেবাস শেষ হয়েছে বুকে হাত রেখে বল। শুনছো না? তার তো ডাইরেক্ট শুনছো না, তার অনেক বকাও শুনছো না? অনলাইনে যে বকাবকিতে ওস্তাদ, যাক বকাবকিগুলো তোমাদের জন্য ভালোর জন্যই দেয়, আমরা পারি না দিতে, আমাদের দিতে হবে এরকমভাবে মোটিভেশন বকা। তো এই যে উনিও ছিল এইচএসসি 18 ব্যাচের শিক্ষার্থী, 2018 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে দিনাজপুর বোর্ড থেকে, আর আমি দিয়েছি ঢাকা বোর্ড থেকে। তো আমি সেই এরিয়ার মানুষ। যাই হোক, নিজেকে মানে গর্ববোধ করতেছি এরকম না, আমি মানে গল্পে গল্পে কথাগুলো বলে দিলাম আর কি। তো ওইটা আর কি বলা যে নাজমুস সাকিব ভাইয়ের কাছে যখন আমরা ভর্তি পরীক্ষার সময় পড়ি, প্রিপারেশন নিই, তাদের বাসায় গিয়ে পড়তাম আর কি। ঢাকাতে ছিলাম, ঢাকায় আমাদের বাসা, তো এই জন্য আর কি। তার বাসাও ঢাকায় চাঙ্কার ফুলে ছিল আর কি, তখন সে ঢাকা মেডিকেলের সাথে। তো স্যার বা ভাইয়া বলতাম আমরা। তো ভাই আমাদেরকে একটা কথাই বলছে যে দেখো আমরা যে এই যে লেখাপড়াগুলো করি, লেখাপড়ার একটা স্পেশাল থিওরি আছে। আমরা যে সারা বছর লেখাপড়া করে পরীক্ষা হলে যাই, লিখতে বসি, প্রশ্ন পাইয়া, প্রশ্ন কমন পড়লে আমরা কত আনন্দ থাকি, এই প্রশ্ন কমন পড়ছে 90+, 80+, গণিতে প্লাস, ফাটাই দিছি সব, কত কিছু বলি। তো এত কিছুর পরেও যদি আমরা এই থিওরিটা ভুলে যাই, তাহলে কিন্তু আমাদের চলবে না। তো এখন আমরা চিন্তা করছি আসলে থিওরিটা কী? ভাইয়া তো অনেক কিছু বলতেছে, এখন থিওরিটা আসলে কি? যেই থিওরিটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে এই যে তোমরা সারা বছর যা পড়ো না, পরীক্ষা হলে কি তোমাদের সব কিছু মনে থাকে? এই যে যতগুলো অঙ্ক করছো, যতগুলো সূত্র পড়ছো, যতগুলো সংজ্ঞা মুখস্থ করছো, অনুধাবন বলো, গহ বলো, যা পড়ছো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সায়েন্সের সাবজেক্ট বলো, আর্টসের সাবজেক্ট, কমার্সের সাবজেক্ট, এভরিথিং, তোমাদের কি সব কিছুই মনে থাকে পরীক্ষা হলে? উত্তর দাও। সব কিছু কি মনে থাকে? মনে থাকে না, মনে থাকে না। এই জন্যই তো পরীক্ষা আমরা লাড্ডু পাই। পরীক্ষার আগে দিনের পর দিন, মাসের পর মাস পড়ে যাই, পরীক্ষার সময় থাকে সব বুইলা যাই আমরা। এই জন্যই তো পরীক্ষার রেজাল্ট ভালো হয় না। তো আমাদেরকে ভাইয়া এমনভাবে বলছে কথাটা,
আমরা একবার টাসকে লেগে গেছি যে আল্লাহ কী কথা বললো, এই কথাটা আসলে তো অনেকটা জায়গা মতো কথা। তো ভাইয়ার জায়গা মতো কথাটা ছিল, যা পড়বা মনে রাখার জন্য পড়বা। আমি আবার রিপিট করলাম, যা পড়বা, দুনিয়ার যা কিছু তুমি পড়বা শুধুমাত্র মনে রাখার জন্য পড়বা। কেন? তুমি যাই পড়ো তোমার তো মনে থাকে না, এখন তুমি এমনভাবেই পড়বা যাতে করে তোমার সব মনে থাকে, আর মনে থাকলেই পরীক্ষার হলে যাই আসুক লিখতে পারবা। অবশ্যই তুমি কিছু কিছু লিখতে পারবা, কিছু না কিছু হবেই, পরীক্ষা নাম্বার পাবা। আর যদি সাদা খাতা জমা দিয়ে আসো নাম্বার পাবা না। তো কথা হচ্ছে এটাই যে যাই পড়ো মনে রাখার জন্য পড়ো। তো মনে রাখার জন্য কেমনে পড়বো? ছন্দ দিয়া পড়ো, টেকনিক অনুযায়ী পড়ো, স্টাইলটা চেঞ্জ করে পড়ো, যেমনে তোমার পড়াটা মনে থাকে তুমি এমনে পড়ো। এখন তুমি তোমার স্টাইল মতো মনে রাখবা, আমরা তোমাদের শিখাবো যে এইটা এইভাবে মনে রাখা যায়, ওইটা ওইভাবে মনে রাখা যায়। এই টেকনিকগুলো তুমিও বে করবা, আমরাও বে করে মিক্সিং করে পড়া দিব, ব্যাস হয়ে গেল। যা পড়বা তাই মনে থাকবে, পরীক্ষার সময় ঢেলে দিয়ে আসবা, রেজাল্ট A+ বা পাবলিকে চান্স হয়ে গেছে ইনশাল্লাহ। আমাদের তো মূল লক্ষ্য হচ্ছে এটা যে চান্স পাওয়া, ভালো রেজাল্ট করা, তো তাই না? তো মেন কথা হচ্ছে এটাই, যা পড়বেন মনে রাখার জন্য পড়বেন, তাহলেই পরীক্ষার জন্য আর কোনো টেনশন নাই ইনশাল্লাহ। থিওরি বুঝতে পারছো তো? আমাকে একটু বলো, বুঝতে পারছো থিওরিটাই? ওকে, এখন এই থিওরিটা বাস্তবে অ্যাপ্লাই করা অনেক কষ্টকর। মনে রাখার জন্য কেমনে পড়তে হবে এগুলো খুঁজতে খুঁজতে সারা জীবন লাগা জায়গা। তো এগুলো আস্তে আস্তে বুঝাবো, মনে রাখার নিয়ম কী, কেমন মনে রাখলে হয়, কেমন মনে রাখা যায়, সেগুলো পরে দেখাবো। আপাতত আমি ক্লাস শুরু করি। তো যেটা বলতেছিলাম, প্রমাণ দেখবো। আমি যে বকবক করছি না, আসলে এই পরীক্ষাগুলো এই টপিকগুলো থেকে প্রমাণটা আসে কি না, বা এই টপিকটা আসলে লাভ আছে কিনা নাকি ক্ষতি আছে, হুদাই পড়তেছি, চলো দেখি। তো আমরা এখন আমাদের এই টপিক থেকে আসা বোর্ড পরীক্ষার একটা চমৎকার প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসলাম। এই প্রশ্নটা দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। আগে আমাদেরকে ভালো করে উদ্দীপকটা পড়িতে হবে, তারপর প্রশ্নটা পড়িতে হবে, দেন আমরা উত্তর লেখা শুরু করিব। ওকে, তা আমাদের একটা সমস্যা কি জানো, আমরা যখন একটা প্রবলেমটা দেখি না, প্রবলেমটা দেখে দুরুম দারুম শুরু করি উত্তর দেওয়া, প্রবলেমটা পড়ার কোনো খবর থাকে না, বোঝার খবর থাকে না, জাস্ট উত্তরটা লিখে আসলেই আমাদের কাহিনী শেষ। এই জিনিসটা সবচেয়ে বড় ভুল আমাদের। চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা কিভাবে লেখাপড়া করব, প্র্যাকটিসটা করব কিভাবে? আমরা যখন কোনো একটা টপিকের প্রমাণস্বরূপ বোর্ড পরীক্ষার প্রশ্ন বলো, কলেজের প্রশ্ন বলো, সলভ করতে শুরু করব, শুরুটা কেমনে করব সেই টেকনিক তোমাদের শেখাচ্ছি। শুরু করার জন্য তোমাকে প্রথমে ভালো করে উদ্দীপকটা পড়তে হবে। চলো আমরা শুরু করি। উদ্দীপকে কি বলছে তোমাদেরকে এখানে স্ক্রিন দেখা যায়, ভালো করে দেখতে পাচ্ছ কি? আচ্ছা, তাহলে দেখো আমরা শুরু করি। আমাদের এখানে কি বলতেছে যে শিক্ষক 75510 সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে দেখালেন। এটা হচ্ছে উদ্দীপক, এতটুকুই উদ্দীপক, কারণ যে প্রশ্ন সলভ করবো এর বাইরে কিছু লাগবে না। তোমাদের কাছে আমার প্রশ্ন, এই যে সংখ্যাটা দেওয়া আছে না, এই সংখ্যাটা কোন ফর্মে লেখা আছে বলো তো? দশমিক। আচ্ছা, রবি বলছো, বাকিরা? কেয়ামনি, কায়ুম, তামান্না? চমৎকার, ভেরি গুড। ডেসিমেল, রবি উত্তর ঠিক আছে, ভেরি গুড, চমৎকার। ডেসিমেল বা দশমিক, এই দশমিক মানে দশমিক চিহ্নের কথা বলিনি, দশমিক নাম মানে হচ্ছে ডেসিমেল আর কি। আচ্ছা, এখন একটা বিষয় খেয়াল করো, এই যে লাইনটা লিখছি আমি লাল কালিতে লিখছি, আসলে আমি তোমাদেরকে এত সুন্দর করে যে পড়াই, জাস্ট তোমরা খেয়াল করলে বুঝবা। এখানে হচ্ছে লাল কালি, এখানে আবার লাল কালি। লাল কালিগুলাই হচ্ছে আমার নোটের স্পেশাল পয়েন্ট টু দ্য অংশ, বা পয়েন্ট টু দ্য পয়েন্ট যেটাকে বলে। কারণ কি, লাল কালার লেখাটা আমি একটু কম লিখি, যেই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটাই আমি লাল কালি ইউজ করে লিখি, আর বাকিগুলো সব নীল কালি ব্যবহার করি, আর আমাদের কালো কালি ব্যবহার করি। কালো কালিটা আমি কম ইউজ করি, নীলটাই বেশি ইউজ করি। তোমরা দেখবা আমার নোটটা খেয়াল করলে বুঝবা যে কোন কোন জায়গায় লাল আছে, কোন কোন জায়গায় নীল আছে। লাল মানে ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট, আর নীল মানে সাদামাটা আর কি। কথা কি বুঝছো? এই জন্য তোমাদেরকে আমি কলম চেঞ্জ করে লিখি, কালারিং করে লিখি, অনেকটা পরিশ্রম করি তোমাদের এই ক্লাস নেওয়ার জন্য। এই নোটগুলো করতে ঘন্টার বল ঘন্টা লাগে, বুঝছো? এই ডিজাইন ওই ডিজাইন, এই কালার ওই কালার, এই মিক্সিং করে লিখতে লিখতে অনেক সময় লাগে, জাস্ট বলার বাহিরে। তারপরেও তোমরা যদি ক্লাসগুলো নিয়মিত করো, পরীক্ষা যদি ভালো করে দিতে পারো, আমার ক্লাস থেকে যদি কমন আসে,
কমন বলতে কি আমি যে ক্লাস করা শিখাইছি তোমাদের এইটা তোমার বাস্তবে কাজে লাগছে, পরীক্ষা কাজে লাগছে, রেজাল্ট ভালো করছো। আমাকে মনে রাখো যে দিন শেষে একজন স্যার বা পড়াইছিল আমাদেরকে, তার ক্লাসগুলো করে মোটামুটি ভালো রেজাল্ট করছি বা বুঝতে পারছি, আমার কাজে লাগছে, তখনই আমার পরিশ্রমটা সার্থক ইনশাল্লাহ। তো যেটা বললাম আর কি, যে এই যে লাল কালিতে আমি লিখলাম কম্পিউটার বোধগম্য ভাষায় রূপান্তর, এই লাইনটা দ্বারা তুমি কিছু বুঝছো বলো তো, এটা মানে কি? স্যার এনকোডার। কিসের না। এনকোডার? কিসের এনকোডার? কম্পিউটারের বোধগম্য ভাষা, এটার মানেটা কি? আমরা কিন্তু প্রথম ক্লাসে এগুলো পড়াইছিলাম। চমৎকার, তুলি উত্তর দিয়েছো, ভেরি গুড। আর স্যার কে দিয়েছে? দিই তো, তুলি দিয়েছো, এরপরে আর কি দিছো? তুলি দিয়েছো, হ্যাঁ হ্যাঁ তুলি আগে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। এই তো, এটা তোমরা ভুলে গেছো? এই যে আমরা পড়ছিলাম না, আমাদের প্রথম ক্লাসে তো পড়ছিলাম সংখ্যা পদ্ধতির যে 4টা ফর্ম ছিল। বাইনারি মানেই তো হচ্ছে কম্পিউটারের বোধগম্য সংখ্যা পদ্ধতি। পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকবে, যেমন দেখতে পাচ্ছ পরীক্ষায় আয়সা পড়ছে কম্পিউটারের বোধগম্য সংখ্যা পদ্ধতি বা কম্পিউটারের বোধগম্য ভাষা, বাইনারি ভাষা। তার মানে কি, শিক্ষক ডেসিমেল সংখ্যাটিকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে দেখাইছেন, এটাই আমাদের উদ্দীপকে বলছে। এইবার কি বাকিটা কথা বুঝতে পারছো? এটা তোমাদের মনে রাখতে হবে। তো পড়াইছিলাম না ডেসিমেল মানে কি, প্রচলিত সংখ্যা পদ্ধতি। পরীক্ষায় প্রচলিত সংখ্যা পদ্ধতি থাকলে এই ডেসিমেল। নোটটা একটু দিয়েন তো। আচ্ছা, আমি এই নোটটা আমি দিয়ে দিব, আমি দিয়েছিলাম, তারপরেও দিয়ে দিব, দেখে নিও। আবার হচ্ছে বাইনারি মানে কিন্তু কম্পিউটার বোধগম্য সংখ্যা পদ্ধতি। তো আমাদের এখানে কিন্তু বলে নাই সরাসরি যে বাইনারিতে রূপান্তর করছে। শিক্ষক এই সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করেছে, কথাটা কি বলা আছে? এই কথা তো বলা নাই, বলা আছে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করছে। এই লাইনটা দ্বারাই তোমাকে বুঝতে হবে এটা আসলে বাইনারির কথা বলছে। এই জন্যই তো আমি এটা লাল কালিতে লিখছি, বোঝানোর জন্য যে এটা খুব ইম্পর্টেন্ট একটা লাইন। কিয়ামনি, কায়ুম, রবি, তামান্না, তুলি, এবার ব্যাপারটা বুঝতে পারছো কেন আমি লাল কালি ব্যবহার করছি এই জায়গার মধ্যে? খুব ইম্পর্টেন্ট এই লাইনটা, এটা বুঝতে হবে, ভাইয়া বুঝতে পারছি। এটা খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো পড়তে হবে। তো আসলে আমাদের সমস্যা কথা জানো, আমরা আসলে উদ্দীপকটা ভালো করে পড়ি না, এই জন্য বুঝি না। উদ্দীপকটা যদি মনোযোগ দিয়ে না পড়ো তো তুমি বুঝবা না। আমি ছিলাম না। ওই ক্লাসে ছিল না, আচ্ছা যাক সমস্যা নাই, ক্লাসটা রেকর্ড দেখে নিবা, মনে রাখবা। এই ক্লাসে যারা দেখতেছেন ইউটিউবে প্রতিটা ক্লাস আমাদের পাওয়া যাচ্ছে ইকরা একাডেমিতে, জাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, ক্লাসগুলো দেখো, তাহলেই হবে। কোনো ক্লাস মিসিং হলে কোনো সমস্যা নেই, ক্লাসগুলো সব ইউটিউবে পেয়ে যাবে ইনশাআল্লাহ। তবে একটু কষ্ট করে ক্লাসগুলো দেখতে হবে, ক্লাস না দেখলে পরে ক্লাসগুলো বুঝতে অনেকগুলো সমস্যা। খুঁজে পাওয়া যায় না, অনেকগুলো ভিডিও তো খুঁজে পাওয়া অনেক কষ্ট হয়। আচ্ছা, আমি তো দিয়ে দিব, আমাদের প্রতিটা ক্লাস প্লেলিস্ট একটা সাজানোই থাকবে, জাস্ট তুমি ক্লিক করলে সব সিয়ার মতো পেয়ে যাবা, প্রতিটা প্লেলিস্ট সুন্দরভাবে চালানো থাকবে, সিয়ার মতো পেয়ে যাবা, কোনো সমস্যা নেই, জাস্ট আমাকে বলবা, আমি দিয়ে দিব, দেখে ফেলবা। ওকে, আচ্ছা আমার কাছে চেয়ে নিবা রেকর্ড ক্লাসগুলো সিরিয়াল মতো পাওয়ার জন্য আমার কাছে নক দিবা আমাকে, আমি দিয়ে দিব, সব সিরিয়াল মতো পেয়ে যাবা, 1 2 3 4 5 দেখা শুরু করবা। এরপর দেখো নেক্সট আমাদের প্রশ্নে কি চাইছে, দেখো প্রশ্ন, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। প্রশ্নে চাইছে উদ্দীপকের উল্লিখিত সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করো। এখন তোমরা কি প্রশ্ন বুঝতে পারছো যে এই যে সংখ্যাটা আছে ডেসিমেল, এই সংখ্যাটাকে আমাকে রূপান্তর করতে হবে। গণং প্রশ্নই বলে দিছে উদ্দীপকে উল্লিখিত যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে, বাইনারিতে হ্যাঁ ভেরি গুড, এই তো বুঝতে পারছো। কম্পিউটারের বোধগম্য সংখ্যায় মানে কি বাইনারিতে রূপান্তর করতে হবে, ডাইরেক্ট বাইনারিতে রূপান্তর করতে হবে। ক্লাসের বাকিরা কি বুঝছেন যে কথাটা বললাম? বাকি একটু কথা বলেন, বাকিরা বুঝছেন? স্যার বুঝতে পেরেছি। ওকে, থ্যাংক ইউ। এই হচ্ছে ব্যাপার। তো আমাদের মূল সমস্যা আমরা আসলে উদ্দীপকটা ভালো করে পড়ি না, বুঝি না, দুমদাম উত্তর করা শুরু করি। বি কেয়ারফুল, খেয়াল রাখবেন। তো আমরা তো বুঝতে পারলাম এটা হচ্ছে আমাদের ডেসিমেল করতে হবে বাইনারি, যেখানে বলছে কম্পিউটারের বোধগম্য সংখ্যা রূপান্তর। চলো আমরা শুরু করি। উত্তরটা লিখবো কীভাবে? উত্তর লেখার নিয়ম বলতেছি, প্রথমে লিখবা গিভেন সংখ্যাটি হলো, মানে যে সংখ্যা দেওয়া আছে আর কি, পরীক্ষায় লিখবা তাহলেই হয়ে যাবে। গিভেন সংখ্যাটি হচ্ছে 755 ডেসিমেল। এখন আমাদের এই সংখ্যাটিকে কোন ফর্মে নিতে হবে? কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করতে হবে। তো আমরা কিভাবে লিখব? আমরা লিখে দিব যে সুতরাং 755 ডেসিমেল এই সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় অর্থাৎ বাইনারি সংখ্যায় রূপান্তর করা হলো। শেষ। মানে আমাদের সাজিয়ে লেখার নিয়ম।
এখন যেভাবে সাজাতে পারো, যার কাছে যেইভাবে সাজালে সুন্দর লাগে সেভাবে তুমি সাজায় জাস্ট অঙ্ক শুরু করবা। তো সবাই দেখো তো সাধারণ সিস্টেম বুঝতে পারছো কিনা। সংখ্যাটি লিখলাম, তারপর লিখবা সংখ্যাটিকে কম্পিউটারের বোধগম্য সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ বাইনারি সংখ্যা রূপান্তর করতেছি। এরপরে মেইন কাজ আমরা শুরু করব। একটু পর যেটা পড়ছিলাম বকবক করে সেটা আবার দেখাবো এবং প্রতিটা অংশ আমরা শুরু করবো, কীভাবে অঙ্কটা সলভ করতে দেখবো। এই এতটুকু বুঝছো? সবাই কথা বলো। জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, এবার আপনারা চলেন ক্যালকুলেটরটা হাতে নেন, ক্যালকুলেটরের যে মুডটা নর্মাল মুড করে রাখেন। এখন আমরা স্টেপ বাই স্টেপ অঙ্কটা করার নিয়ম দেখে নিব, তাহলে আমাদের আজকের লেকচার শেষ। ওকে, যারা ক্লাস রেকর্ড দেখতেছেন এই অংশটা মনোযোগ দিন, এটাই আমাদের পরীক্ষা আসে, বোর্ড পরীক্ষায় ভালো করে শিখতে হবে কীভাবে অঙ্কটা করব। অঙ্কটা শুরু করার নিয়ম আমি বলি তোমাকে। অঙ্কটা আমাদের সবসময় লসাগুর মতো ভাগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে, লসাগুর মতো ভাগ চিহ্নের মাধ্যমে। দেখো আমি একটু জুম করি, দেখো প্রথমে তুমি অঙ্কটা লিখবা আগে। হ্যাঁ, এই যে দেখো, এই যে খেয়াল করো, প্রথমে সংখ্যা লিখবা 755। সংখ্যা লিখার পরে ভাগ চিহ্নের একটা দাগ দিবা, এটাকে লসাগুর দাগ বলে। আমরা ক্লাস 6-7-এ করছি না লসাগু, কয়েকটা সংখ্যা থাকলে কমা কমা দিয়ে এরকম একটা দাগ দিতাম না, এরকম এই যে এরকম একটা দাগ দিতাম না, লসাগুর মতো দাগ দিতাম না? মনে আছে সংখ্যার লসাগুর নিয়মটা? লসাগু করার নিয়ম তো মনে আছে নাকি? দাগ দিতাম, এভাবে কয়েকটা সংখ্যা লিখে কমা কমা দিয়ে দাগ দিতাম, যেভাবে দাগ দিয়ে তারপরে ভাগ করে করে যাইতাম আর কি। এই লসাগুর নিয়ম কি মনে আছে? লসাগু মানে ভাগ করার একটা সিস্টেম, মনে আছে তোমাদের? মনে পড়ে? জি স্যার, মনে আছে। আচ্ছা, তোমাদের এই কথা বলো চুপচাপ দেখি সবাই। এটা মনে রাখতে হবে, জাস্ট তুমি এটা লিখে জাস্ট এইভাবে একটা দাগ দিবা বাম দিকে, আর এই দিকে দাগ দিবা। দাগ দেওয়ার পর ডান দিকে লিখবা ভাগশেষ, ডান দিকে কি লিখবা? ভাগশেষ। আর ভাগফল কোথায় লিখবা? ভাগফল হচ্ছে আসলে এইখানেই, নিচে ভাগফল হবে। আচ্ছা, ভেরি গুড, তামান্না উত্তর দিয়েছো, চমৎকার। তামান্না তুমি কি এখন খাতায় করছো নাকি ক্যালকুলেটরে বের করছো? তামান্না একটু আমাকে জানাও তো, এটা কি খাতায় করেছো? ক্যালকুলেটরে করছো? যাক, মাশাআল্লাহ, পারছো, একবার তো করছো, এখন খাতায় করতে হবে আমাদের। হ্যাঁ, ওকে, খাতায় করি আমরা। কীভাবে করবো? ওই যে আমরা ওই নিয়মে চলে যাব যে নিয়ম আমরা প্রথমে শিখছিলাম। প্রথম নিয়ম কি ছিল? যেই সংখ্যা লেখা থাকবে সেই সংখ্যাকে কী দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। দেখো এই যে 2 দিয়ে ভাগ করলাম, বাম পাশে 2 লিখছি মানে 2 দিয়ে ভাগ করব। কথা কি বুঝতেছ? রেসপন্স করতে হবে। বাম পাশে 2 লেখা মানে কি এই সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করতেছি। কথা বুঝছেন সবাই এতটুকু? ওকে, থ্যাংক ইউ। তাহলে চলেন এবার আমরা 2 দিয়ে ভাগ করার পর কি করব। এখন আমাদের দ্বিতীয় যে নিয়ম ছিল সেই নিয়মটার দিকে আমরা একটু ফলো করি। হ্যাঁ, 2 নম্বর নিয়মটা একটু দেখো, ভালো করে তাকাও। ক্যালকুলেটর দ্বারা 2 দিয়ে ভাগ করবা। এবার চলো আমরা শুরু করি। হ্যাঁ, দেখো প্রথমে ক্যালকুলেটর হাতে নাও, 755 লিখবা নর্মাল মোডে, ভাগ করবা 2 দিয়ে। দেখো ভাগ করার পরে দশমিক চিহ্ন আসে নাকি আসে না? দেখো তো, এই যে দশমিক চিহ্ন আসে, কথা বলো, আসছে না দশমিক চিহ্ন? এই যে ফলাফল অংশ, তো এটা ফলাফল অংশের দিকে তাকাও, দশমিক চিহ্ন আসছে। হ্যাঁ, এখন দশমিক চিহ্ন আসলে কোন জায়গার দিকে তাকাবা? এখানে নাকি এখানে? এইখানে। ক্যালকুলেটর দ্বারা 2 দিয়ে ভাগ করার পর ভাগফল অংশে দশমিক চিহ্ন আসলে কি করবা? ভাগফলের স্থানে লিখবা পূর্ণ সংখ্যা, আর ভাগশেষের ঘরে লিখবা কি? 1। এই লাইনটা জাস্ট মনে রাখবা। আচ্ছা, এখানে পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় বলো তো? এই যে দশমিক যে আসছে না, দশমিকের বাম পাশে কি লেখা আছে? 377। এই 377কেই বলা হয় পূর্ণ সংখ্যা। কথা কি বুঝতে পারছেন? 377কে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। এই যে আমাদের বলছে না পূর্ণ সংখ্যা লিখতে হবে, ভাগফলে কি লিখতে হবে? পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে দশমিক বাদ দিয়া, দশমিকটা বাদ দিয়া যা থাকবে 377, এই 377 হবে পূর্ণ সংখ্যায় বা পূর্ণ অংশের ঘরে। বাম পাশে যে 755 থাকবে তার নিচে লিখবো 377, কারণ পূর্ণ অংশের ঘর ওটা। পূর্ণ অংশের মান লিখতে হয় ভাগফলের নিচে, ভাগফলের জায়গায়। সবাইকে কথা বুঝতেছো? কথা বলতে হবে প্লিজ, বুঝছেন? আচ্ছা, এরপরে বলছে কি ভাগশেষের একটা ঘর ছিল না, সেই ঘরে লিখবা কি? 1। কারণ কি? দশমিক আসছে, দশমিক আসলেই তো এই কাজটা করতে হবে। দশমিক আসলে ভাগফলে লিখবা পূর্ণ সংখ্যা আর ভাগশেষে লিখবা 1।
এই কাজটি আমাদের করতে বলছে। ওকে, চলো আমরা শুরু করি। তাহলে দেখো আমাদের কথা মতো আমরা যদি কাজ করে ফেলি তাহলে কিন্তু আমাদের এই যে আমরা যে অঙ্কটা দেখলাম একটু আগে 755কে আমরা ভাগ করতেছিলাম 2 দিয়ে, 755কে যখন 2 দিয়ে ভাগ করতেছিলাম তখন ভাগফলে লিখছি 377 আর ভাগ শেষে লিখছি কি 1। এই যে দেখো মিলছে কিনা এবার, 755কে 2 দিয়ে ভাগ করায় দশমিক এসেছিল, এই কারণে পূর্ণ সংখ্যা লিখছি ফলাফলে, মানে 755 নিচে 377 আর দশমিক আসাতে ভাগ শেষের ঘরে 1 লিখেছি। অবশ্যই মাঝখানে একটা দাগ দিয়ে 1 লিখতে হবে। বুঝতে পারছেন এতটুকু? বুঝছেন ব্যাপারটা সবাই? স্যার বুঝছি। ওকে, এখন কি করবেন? এখন এই 377কে আবারও 2 দিয়ে ভাগ করবেন। কেন? এই খানটা তো শূন্য হয় নাই, মানে ভাগফল শূন্য না হওয়া পর্যন্ত 2 দিয়ে ভাগ করতেই হবে, ভাগ করতে হবে। দেখেন 3 নাম্বার আমরা যে ফর্মটা পড়ছিলাম না, 3 নাম্বার ফর্মে সে কথাটা বলছিলাম, যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য না হবে, যতক্ষণ না পর্যন্ত ভাগফল শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত 2 দিয়ে ভাগ করতেই থাকবো, ভাগ করতেই থাকবো। 3 নাম্বার কথা এটাই বলছিলাম। তো আমাদের তো ভাগফল শূন্য এখনো হয় নাই, 377 আসছিল। তো এখন এই 377কে আবারও কি করো, 2 দিয়ে ভাগ করো। 377কে কি করো, আবারও সেই 2 দিয়ে ভাগ করে ফেলো। আচ্ছা এবার একটু দেখো তো তোমরা সবাই তাকাও তো, 377কে 2 দিয়ে যদি ভাগ করো দেখো তো কত আসে তোমাদের ভাগ করলে। দেখো তো এখানে দশমিক আসে নাকি আসে না? হ্যাঁ, এইবারও কিন্তু দশমিক চলে এসেছে, এইবারও কিন্তু ফলাফলে কি এসেছে, দশমিক চলে এসেছে। আচ্ছা এখন তোমাদের কাছে প্রশ্ন, বলো তো এই ভাগফলে আমরা কত লিখব? দেখে দেখে বলো তো কত লিখব ভাগফলে? ভাগফলের ঘরে কত লিখতে হবে? পূর্ণ সংখ্যা লিখব। 188। ভেরি গুড, 188। আর দশমিক চিহ্ন যেহেতু এসেছে তাহলে আমাদের ভাগশেষ কত হবে? 1। 1। ভেরি গুড। এই যে দেখো মিলে গেছে কিন্তু, এই যে আমাদের এখানে 377কে 2 দিয়ে ভাগ করায় দশমিক এসেছে, এই জন্য ভাগশেষে 1 আর ভাগফলে পূর্ণ সংখ্যা। ওকে, এইবার কি করবা? এইবার এটাকে আবারও 2 দিয়ে ভাগ করো। 188কে আবারও 2 দিয়ে ভাগ করবা, কারণ এখনো শূন্য হয় নাই। 188কে 2 দিয়ে ভাগ করলে দেখো তো কত আসে? 94। এখানে কিন্তু দশমিক আসে না, আসে? দশমিক কিন্তু আসে না। না 94। হ্যাঁ 94। তাহলে আমরা কি করব এখন? আমরা আবার ওই যে চলে যাই নোটের মধ্যে, দশমিক যদি না আসে তখন কি করতে হয় দেখো, আমাদের লিঙ্কটা চলে যেতে পারে একটু পরেই, দেখো তাদের শেষ করতে হবে। দশমিক চিহ্ন যদি না আসে তাহলে কি লিখবা? পূর্ণ সংখ্যা লিখে দেবা ভাগফলে, আর ভাগশেষের জায়গায় কি লিখবা? 0 লিখবা। ভেরি গুড, আগে ছিল 1 এখন 0। কেন 0? কারণ আমাদের দশমিক আসে নাই। দশমিক না আসলে ভাগশেষ 0 আর দশমিক আসলে ভাগশেষ 1। ব্যাপারটা বুঝছেন? ওকে আচ্ছা, তাহলে এখন দেখেন, হ্যাঁ তাহলে এখন আমরা সিমিলারলি আমরা সেই কাজটা করে দিই। 94কে যখন 2 দিয়ে 188কে যখন 2 দিয়ে ভাগ করতেছি, যখন 94 আসছিল ভাগশেষে আমাদের 0 হয়েছে, কেন? আমাদের দশমিক আসে নাই। আবার 94কে আবার 2 দিয়ে ভাগ করো, 94কে আবার যদি 2 দিয়ে ভাগ করো কত আসে? দশমিক আসে না, 47 লিখে দাও। দশমিক না আসায় আবার ভাগশেষ 0। বুঝছো তো সবাই? দশমিক না আসলে 0, আসলে 1। আচ্ছা এইভাবে 47কে আবার 2 দিয়ে ভাগ করো, 47কে 2 দিয়ে ভাগ করলে আসবে দশমিক। দশমিক আসলে 23 লিখবা, আর লিখবা কত? লিখবা 1 লিখবা। আগের মতোই সব করে ফেলো, আবার 2 দিয়ে ভাগ করো। এবার 2 দিয়ে ভাগ করতে হ্যাঁ সর্বশেষে দেখো 1 পর্যন্ত তুমি করো। 1 পর্যন্ত করার পরে 1কে 2 দিয়ে ভাগ করো, 1কে 2 দিয়ে ভাগ করো, দেখবা এখানে কি আসবে? দশমিক আসবে। দশমিকে আগে কত আসবে? 0। এইবার তুমি 0 লিখে দিবা, আর দশমিক আসে দেখায় ভাগশেষ 1 লিখবা। এই যে দেখো ব্যাপারটা বুঝছো কিনা? ক্লাসের সময় কমে যাবে দেখে আমি তাড়াতাড়ি করতেছি। সিমিলারলি সব কাজই করবা, জাস্ট লাস্টে লিখবা 0। কেন 0? কারণ আমাদের দশমিক আগে 0 ছিল, 0 লিখে দিছি, আর ভাগশেষে 1। এরপরে নিচ থেকে দাগ দিয়ে উপরে লিখতে হবে, নিচেরটা হবে MSB, উপরটা হবে LSB। আমাদের 5 নম্বর নিয়মটা এটাই ছিল। দেখো 5 নম্বর নিয়ম কি ছিল? দেখো আমাদের 4 নম্বর নিয়ম ছিল কি, ভাগ করতে করতে ভাগফলটি 0 হয়ে গেলে আমি থেমে যাব,
তারপর ভাগশেষের জায়গা থেকে একবার নিচ থেকে লেখা শুরু করে উপর দিকে উঠব। আর 5 নম্বরে কি, ব্র্যাকেট দিয়ে এমএসবি আগে লিখবো, এলএসবি পরে লিখে 2 দিয়ে অঙ্ক শেষ করব। আসলে লিঙ্ক চলে যেতে পারে, লিঙ্ক চলে গেলে আর ক্লাসে লিঙ্ক দিব না, এখানেই দেখো জাস্ট এইখানেই উত্তর শেষ। জাস্ট নিচটা এমএসবি উপরটা এলএসবি হবে। আচ্ছা লিঙ্ক কি দিতে হবে? আচ্ছা লিঙ্ক যদি দিতে হয় দিব, সমস্যা নেই, দেখে কি হয়। নিচ থেকে লিখে লিখে উপরের দিকে যাবা, প্রথমে অঙ্কটা তুলবা 755 ডেসিমেল, তারপর লিখবা কি 10 4টা 1 0 0 1 1 10 4টা 1 0 0 1 1 2, এটাই অ্যান্সার। এইভাবে আমাদের অঙ্কটা শেষ করতে হয়। আমি তাড়াতাড়ি করলাম কারণ আমাদের রেকর্ড ক্লাস সেভ করতে হবে, লিঙ্ক কেটে যাবে এই জন্য আর কি। বুঝতে পারছো তো মোটামুটি এতটুকু অংশ সবাই? আমার নেক্সট ক্লাস আবার এখান থেকে একটু দেখাবো, রিভিশন করবো, সমস্যা নেই। এতটুকু বুঝছো তো, প্রসেস বুঝছো? থ্যাংক ইউ সো মাচ। নিয়মিত ক্লাস করো, পরবর্তী ক্লাসে উপস্থিত থাকো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, সকল ফ্রেন্ডে দিয়ে দিও। আর পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে আবার যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। দোয়া করি যাতে নেক্সট ক্লাসে আরও স্পেশাল চমক নিয়ে উপস্থিত হতে পারি ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।